চেহারাগুলো ভাসে, ওদের কথা মনে হয়। তারপরে নিজেকে বুঝতেই যে আমি তো চাইছি যে ওরা ভালো থাকুক। কতগুলো সন্তানের মা হয়েছেন এখন পর্যন্ত? শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না। এতগুলো বাচ্চা এসে জড়িয়ে ধরে একদম কেমন লাগে? ওরা একদমই পরিত্যক্ত শিশু। এই 10 বছরে কতগুলো বাচ্চা এসেছে বা কিভাবে আসে এই বাচ্চারা? হঠাৎ মা বলছে যে আমাকে তাহলে 500 টাকা দিতে হবে। কোনো পরিবার যদি চায় যে একটা শিশু দত্তক নেবে, সেক্ষেত্রে কি করবে সে? তার বাচ্চা নাই বলেই যে দিলেই সে নিয়ে যায় তা না। ওরাও কি টিকা পায়নি? স্বয়ং মন্ত্রী মহোদয় নিজে এটা টেক কেয়ার করতেছেন। আপনি কতগুলো সন্তানের মা হয়েছেন এখন পর্যন্ত? ছোটমণি নিবাস দিয়ে যদি বলেন তাহলে ধরেন 300+। এই আলাপটাই শুনবো আপনার নিজের গল্প। তার আগে একটু ইন্ট্রোডাকশন দিয়ে আসি। হ্যালো, ওয়েলকাম টু হার স্টোরি। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির এবং আমার সঙ্গে আজকে আছেন এমন একজন মা, তিনি আসলে নিজের গর্ভে কোনো সন্তান ধারণ করেননি, কিন্তু শুনলেন তো একটু আগেই তিনি বললেন তিনি এখন পর্যন্ত 300+ সন্তানের মা হয়েছেন। কিভাবে তিনি এতগুলো সন্তানের মা হয়েছেন, কিভাবে তিনি এতগুলো সন্তানের পরিচর্যা করেন, সেই গল্পটা জানবো। আর আজকে যেহেতু মাদার্স ডে, সবাইকে মাদার্স ডের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো হার স্টোরি শুরু করছি। সবাইকে স্বাগত। আপা, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনি তো ছোটমণি নিবাসের উপতত্ত্বাবধায়ক হিসেবে আছেন 2016 সাল থেকে। 10 বছরের একটা জার্নি। জি। কেমন লাগে যখন আসলে এতগুলো বাচ্চা, যখন মানে আমি অনেকগুলো ভিডিও দেখেছি আপনার, আর আপনি প্রবেশ করার সঙ্গে সঙ্গে এতগুলো বাচ্চা এসে জড়িয়ে ধরে একদম কেমন লাগে? আসলে মা তো মাই। একটা কথা কিন্তু প্রচলিত আছে যে জন্ম না দিলেও মা, শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না। তার অর্থ কি যে জন্ম না দিয়েও মা হওয়া যায়। আর আসলে এখানে জয়েন করার পরে আমি এটা একেবারে খুবই উপলব্ধি করতে পেরেছি যে আসলে মা হওয়ার জন্য জন্ম দেওয়া লাগে না, মা হওয়ার জন্য হৃদয়ে ধারণ করতে হয়। তো আমি ছোটমণি নিবাসে জয়েন করার পরে যখন এখানে আসলাম, প্রথমে পছন্দ করিনি যে এরকম একটা জায়গা, কিন্তু আমার কাছে মনে হলো যে এই শিশুগুলোর কেউ নাই, পরিবার নাই, মা বাবা তো নাই, কিন্তু পরিবার আছে, সব কিছুই কিন্তু ওরা জানে না। তখন আসলে আমি ওদেরকে আমার অন্তরের অন্তঃস্থল মানে হৃদয় দিয়ে উপলব্ধি করেছি। হ্যাঁ, ওরা আমার কাছে মায়ের যে গায়ের গন্ধ বলতে পারেন, যে ওরা কিন্তু আমার শরীরের কাছে আসতে পছন্দ করে। যারা ছোট, নির্দ্বিধায় তারা গায়ের মধ্যে হাত দিতে পছন্দ করে, যে একটু স্পর্শ। তো সেটা তো আমারও মাতৃত্বের জায়গা, ওদেরও মাকে খুঁজে আমার মধ্যে। এবং আমার বাচ্চারা এখানে যারা এই যে 300+ বলছি যে বাচ্চা 16 সালের শেষ থেকে, ওরা সবাই আমাকে মা ভাবে বা আমাদেরকে পরিবার ভাবে। আমার সাথে আমার সহকর্মীরা যারা কাজ করে তারাও কিন্তু ওরা নিজের সন্তানের পাশাপাশি তাদের নিজেদের সন্তান আছে, কিন্তু ওদেরকে ওন করে। এই ছোটমণি নিবাসটা তো আসলে সরকারি প্রজেক্ট। জি, এই প্রজেক্টটা সম্পর্কে একটু যদি জানতে চাই। এটা আসলে 1962 সালের একটা প্রোগ্রাম, আজকের কিন্তু না। 1962 সালের প্রতিষ্ঠান, 6 বিভাগে, বাংলাদেশের পুরাতন 6 বিভাগে 6টি প্রতিষ্ঠান আছে। ছোটমণি নিবাসে একটু বাচ্চার আসা যাওয়ার সংখ্যাটা বেশি, ছোট বাচ্চার সংখ্যাও বেশি। তো ওরা একদমই পরিত্যক্ত শিশু। যে শিশুটা রাস্তায় পড়ে থাকে, সে ফেলেই দিক বা যেভাবেই সে রাস্তায় মানে স্বজনহীন অবস্থায়, পরিত্যক্ত অবস্থায় থাকে। আর একটা থাকে যে হাসপাতালে জন্মের পরে বা জন্মের পরে কোনো কারণে এসে ভর্তি করে দেখা যায় যে রেখে পালিয়ে গেছে। যিনি ভর্তি করছেন তিনি তো মা বা পরিবার বলেই ভর্তি করছে, তারপরে দেখা যাচ্ছে যে সে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, কাউকে ধরতে বলছে বা বিছানায় রেখে চলে গেছে। তখন এটা আইনি প্রক্রিয়ায় সরাসরি কেউ আমাদেরকে দিতে পারবে না, মানে পরিত্যক্ত হিসাবে তার জিডি হবে যে তার কোনো স্বজনকে পাওয়া যাচ্ছে না। যে প্রতিষ্ঠান পাবে বা যে প্রতিষ্ঠানে ফেলে গেল, তারা একটা তাদের মাধ্যমে আর কি, চিঠিপত্রের মাধ্যমে কোনো সময় দেখা যায় যে এটা আদালতের নির্দেশও হয়, আদালতে তোলে, সেখান থেকে নির্দেশ হয়ে আমাদের ছোটমণি নিবাসে তার ভরসার জায়গা হয়, সে আসে, ছোটমণি নিবাসের একজন সদস্য হয় তখন সে।
এই 6টা বিভাগের কথা বলছিলেন, কোন কোন বিভাগে আছে? এটা পুরাতন 6 বিভাগ: ঢাকা, চিটাগাং, রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেট। এই বাকিগুলো তো কি আপনি যান, মানে বাকিগুলোর? না, এগুলো তো আলাদা, প্রত্যেকটি তো আলাদা আলাদা প্রতিষ্ঠান। আমি সবগুলো আমার দেখার সুযোগ হয়নি, শুধুমাত্র আমি রাজশাহীতে গিয়েছি। একবার রাজশাহীতে গিয়েছিলাম, ভাবলাম আমাদের নিজেদের প্রতিষ্ঠান, আমার প্রতিষ্ঠান দেখে যাই। আপনি তো মূলত আজিমপুরে আছেন। আমি আজিমপুরে। তো এই আজিমপুরে আপনি যোগদান করেছিলেন কত সালে? আমি 16 সালের 20শে নভেম্বর বোধহয়। তার মানে এখন 2026, 2026 10 বছরের একটা জার্নি। জার্নি। হ্যাঁ, তো এই 10 বছরে কতগুলো বাচ্চা এসেছে বা কিভাবে আসে এই বাচ্চারা? একটু আগে যেটা বললাম যে ওই 300+ বাচ্চা হবে, আসলে অ্যাকুরেট ফিগারটা তো আমার আজকে মাথায় নাই। তো এই বাচ্চাগুলো ওই যে বললাম যে একদম রাস্তায় পড়ে থাকে, কেউ তাকে উঠায়, একজন পথচারী তো দেখে, দেখার পর সে তুলে পুলিশকে ইনফর্ম করে, তারপরে থানায় যায়, তখন জিডি হয়, জিডি হওয়ার পরে কখনো কখনো কোর্টে যায়, যে কোর্ট অর্ডার হয়ে আসে, আর কখনো কখনো জিডি হওয়ার পরে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একটা ফরওয়ার্ডিং করে ছোটোমণির নিবাসে পুলিশই দিয়ে যায়, যে মাধ্যমে আসে পুলিশ থাকে। আর একটা হয় যে ওই যে হাসপাতালে ফেলে, দুইটা প্রক্রিয়া আসার, আর একটা হাসপাতালে ফেলে যাওয়া জন্মের পর বা জন্মের পরে অসুস্থ বাচ্চা বা কোনো কারণে, কী কারণ সেটা তো আমি বলতে পারবো না, কারণ যেহেতু মাকে খুঁজে না পাওয়া গেলে, পরিবারকে খুঁজে না পাওয়া গেলে তো বলা যায় না। সেই ক্ষেত্রে দেখা যায় যে এর আগে দেখা গেছিলো যে ওই একটা হাসপাতালে বাবা আর চাচা অসুস্থ ছিল, মাও ভর্তি করে গেছিল, কিন্তু বিল টিল অনেক হওয়ার কারণে আর পরিবার খোঁজ নেয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে তাদের সাথে যোগাযোগ করতে পারছে, কিন্তু পরবর্তীতে তারা ফোন টোনও বন্ধ করে দিছে। তো তারা 2 মাস, একটা হাসপাতাল, প্রাইভেট হসপিটাল, 2 মাস একটা বাচ্চাকে রাখা মানে কিন্তু কম কথা না। পরে তারা জিডি তো করছেই, সাথে সাথে যে তারা ফেলে গেছে, নিচ্ছে না, পরে আমাদের কাছে দেয়। এই যে আপনার কাছে দিচ্ছে, এরকম কতদিন থেকে কত মাস বয়সী বাচ্চারা আসে এবং আপনি কতদিন তাদের পরিচর্যা করেন? আমার প্রতিষ্ঠানের নিয়ম, ছোটোমণি নিবাসের নিয়মই হচ্ছে যে একদম ভূমিষ্ঠ বাচ্চা, মানে একদিনের বাচ্চা, জিরো বলতে তো আমরা একদিন বুঝি, একদিনের মানে ভূমিষ্ঠ হওয়ার পরে ধরেন সে খুবই রক্তাক্ত অবস্থায়, আমরা এরকম বাচ্চাও পেয়েছি যে জন্মের পরেই একদম মানে জন্মে মায়ের পেট থেকে বেরোলে যে রক্তাক্ত অবস্থাটা থাকে তার পুরো শরীরে, নারী বলতে আমরা যেটা বলি, এটা ফুলটুল সহ এই অবস্থায়ও রাস্তা থেকে তুলতে পেয়েছি আমরা, যে ওই অবস্থায় আমাদের কাছে পুলিশ মনে করছে, হাসপাতালেও নেয়নি, সরাসরি আমাদের কাছে নিয়ে এসছে। তখন আমরাই তার বাকি প্রক্রিয়া, হয়তো হাসপাতালে নিয়ে শুধু যে নাড়িটা থাকে এটা কাটছে, কিন্তু নিয়ে এসছে। আবার কোনো সময় হয়তো দেখা যাচ্ছে অন্য প্রতিষ্ঠানে বা কোথাও আশেপাশে দিয়ে একটু স্টেবল করে, একটু ক্লিন করে তারপর আনছে, দুইভাবেই আসে। তো এটা আমরা একেবারে নবজাতক পাই। আবার বড়গুলো ধরেন রাস্তায় কোথাও বসে কাঁদছে, ফুটপাতে বসে, ফ্লাইওভারের নিচে কোথাও, কেউ দেখা যাচ্ছে যে ভিক্ষা করতেছে বসে বসে, বাচ্চা খুবই অসুস্থ, কেউ পথচারী দেখছে যে সে ভিক্ষা করতেছে, বাচ্চাটা খুবই অসুস্থ। আমার একটা কাহিনী বলি যে একজন ভদ্রমহিলা ব্যাংকার, উনি মা, তো মহিলারা তো মা, তো দেখছে যে বাচ্চাটার একেবারে মাথা দিয়ে মানে ঘা হয়ে গেছে, একদম রক্তের সাথে সাদা সাদা এভাবে পড়তেছে। তো বলছে যে আমাকে বাচ্চাটা দেন, আপনার বাচ্চাটা তো খুবই অসুস্থ, আমি মেডিকেলে নিয়ে, পাশে মেডিকেলে নিয়ে তার চিকিৎসা করাই। হঠাৎ মা বলছে যে আমাকে তাহলে 500 টাকা দিতে হবে। তো ভদ্রমহিলা তো ভাবছে যে মা যদি হয় তাহলে সে টাকা কেন চাইবে। তো এই ক্ষেত্রে দেখা গেল যে সে হয় না, ইউনিভার্সিটিতে পড়ে আসলে বন্ধুবান্ধব তো পুলিশেও থাকে, পুলিশ বন্ধুকে কল করছে যে এরকম একটা ঘটনা, তারা তুলছে, পরবর্তীতে সরোয়ার্দী মেডিকেলে ভর্তি করছে, তারপর সেখান থেকে ধরেন আমাদের কাছে পাঠিয়েছে। মানে আমরা পরবর্তীতে তাকে ভালো একটা পরিবারে পুনর্বাসন করতে পারছি। কত বয়স পর্যন্ত থাকে? 7 বছর পর্যন্ত, মানে 6+ হলে তো প্রাইমারি ভর্তির বয়স, সেক্ষেত্রে 6+ হলে মানে 7 পড়লো। এই 7 পড়লে আমরা তখন তাকে, যদি আমাদের কাছে থাকে, এখন তো আমরা ওই যে লিগ্যাল গার্ডিয়ানশিপ দিয়ে থাকি, তো যদি লিগ্যাল গার্ডিয়ানশিপ না হয়, যদি না হয়, তখন আমরা ওই আমাদের শিশু পরিবার, যেটা
সরকারি এতিমখানা আর কি, এখন শিশু পরিবার এটা নামে চলে, ওখানে তাকে পুনর্বাসন প্রেরণ করি। তো ওখানে প্রেরণ করলে তখন সে স্কুলে ভর্তি হতে পারে, ওখানে থাকে। তা আমাদের কাছে হচ্ছে 1 দিন থেকে 7 বছর। আপনি শিশুদের বলছিলেন যে পরিবারের কাছে দিয়ে দেন। জি। তো এই পরিবারগুলো কিভাবে পাওয়া যায়, বা কোনো পরিবার যদি চায় যে একটা শিশু দত্তক নেবে, সেক্ষেত্রে কি করবে সে? সে আসলে করবে কি, লিগ্যাল গার্ডিয়ানশিপ বিষয়টা হচ্ছে যে এটা পারিবারিক আদালত করে, কোর্টে পারিবারিক আদালতের মাধ্যমে লিগ্যাল গার্ডিয়ানশিপ দেওয়া হয়। তো আপনি কোর্টে যাবেন, আপনি তো একটা বাচ্চার এগেনস্টে যাবেন। তো তারা সেক্ষেত্রে হয়তো বিভিন্ন মিডিয়া বলেন, বিভিন্ন সোর্স বলেন, আত্মীয় স্বজনের মাধ্যমে বলেন, যে কোনোভাবেই জানি যে ছোটোমণি নিবাস থেকে বাচ্চা পাওয়া যায়। তখন তারা আমাদের সাথে যোগাযোগ করে, যে মাধ্যমেই হোক, সরাসরি হোক। যোগাযোগ করলে যদি আমাদের ওনার চাহিদাটা আমরা আগে জানি যে উনি কি চাচ্ছে আসলে। অনেকে নিউবর্ন চায়, অনেকে ছোট বাচ্চা চায়, অনেকে বড় বাচ্চাও চায়, ছেলে চায়, মেয়ে চায়, এরকম নানাবিধ বিষয় আছে। তখন তাকে আমরা একটা বলতে পারেন ইন্টারভিউ, যে আমরা শুনি তার কথা যে সে আসলে কি চাচ্ছে। ওইটা আমি যেটা ব্যক্তিগতভাবে করি, এটা শোনার পরে আমি আমার যে বাচ্চা আছে, এখন যেমন 34 জন আছে, তো এরকম আমার যে বাচ্চা থাকে তাদের দিকে আমি একটু হিসাব করি যে উনি যা চাচ্ছে তা আমার বাচ্চাদের সাথে মিলে কিনা। তখন আমি হ্যাঁ যদি হয় তাহলে বলি হ্যাঁ আছে, দাঁড়ান আমার কাছে একটা বাচ্চা আছে, তাহলে আমি আপনাকে দেখাই, দেখেন আপনি পছন্দ হয় কিনা। সেক্ষেত্রে সে দেখার পরে যদি ওকে করে, কারণ এখানে আবার কিন্তু কালো ফর্সা, বেটে খাটো, সুস্থ অসুস্থ এগুলোও কিন্তু মানুষ দেখে। তার বাচ্চা নাই বলেই যে দিলেই সে নিয়ে যায় তা না। তো সেই ক্ষেত্রে সে যদি এটাকে মনে করে ওকে, তখন আমরা তাকে প্রসেসটা বলি যে আমাদের এখান থেকে তো সরাসরি নেওয়ার কোনো ব্যবস্থা নেই, আপনি পারিবারিক আদালত ঢাকা কোর্টে গিয়ে একটা মামলা ফাইল করেন। তারপর কোর্ট প্রসিডিওর শেষ করার পরে যদি আদেশ দেয়, আমরা সেক্ষেত্রেও আবার অধিদপ্তরের একটা অনুমতিপত্র নিয়ে আমরা হ্যান্ড ওভার করি তাকে। বাচ্চারা এই যে পছন্দ করার বিষয়ে জি। বাবা মারা কি চিন্তা করেন? কারণ তার তো সন্তান নেই। অধিকাংশ মানুষ কিন্তু মেয়ে বাচ্চা পছন্দ করে, আবার অধিকাংশ মানুষ ছোট বাচ্চা পছন্দ করে। ছোট বাচ্চা তো আমাদের কাছে আসলে একটু কম, কারণ হারানো বাচ্চা কিন্তু একটু বেশি, যারা একটু বড়, যাদের 3-এর উপরে বয়স। আবার হারানো বাচ্চা ফ্লাইওভারের নিচে বা ফুটপাতে বসে আছে, এই 1.5 বছর 2 বছর এরকম বাচ্চা খুব কম। কিন্তু যারা একটু হারায় তাদের বয়স ধরেন 3-এর উপরে, 3, 4, 5 এরকম। আর ছোট বাচ্চা তো বেশিরভাগটা আসে হাসপাতাল থেকে, আর একটা আছে ওই যে একদম নিউবর্ন, রাস্তায় ফেলে দেওয়া। অনেক সময় দেখেছেন যে কুকুরেও বা কিসে হয়তো খেয়ে ফেলছে, তার নাক খেয়ে ফেলছে, হাত খেয়ে ফেলছে বা মাথা খেয়ে ফেলছে, এসব বাচ্চাও কিন্তু আমরা পেয়েছি। এভাবেই আমাদের কাছে আসে, এবং মানুষ যে ছোট বাচ্চা চায় তখন হয়তো আমরা ছোট না দিতে পারলে, এবং সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে যিনি চাচ্ছেন তার বয়সটাও একটু হিসাব করি, যে তার বয়স যদি 50+ হয়ে যায়, তাহলে একটা ছোট বাচ্চা নিলে সে বাচ্চাটাকে সে মানুষ করে যেতে পারবে কিনা। কারণ লিগ্যাল গার্ডিয়ানশিপ আইনে কিন্তু লিগ্যাল গার্ডিয়ানশিপ নিলে কিন্তু সে উত্তরাধিকার তার জন্মায় না। যে আপনি একটা বাচ্চা গার্ডিয়ানশিপ নিলেন, মানে বাচ্চার গার্ডিয়ান হলেন, কিন্তু সেক্ষেত্রে যে আপনার সম্পত্তির মালিক সে হবে তা হবে না। শুধুমাত্র এখানে বলা থাকে যে আপনি শরীরের অভিভাবকত্ব, বাচ্চার শরীরের অভিভাবকত্ব আপনাকে নিয়োগ করা হলো। সেই ক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে একটা মাথায় থাকে যে অবশ্যই ওই বাচ্চাটা যেন ওনার কাছে একটু মানুষ হতে পারে, একটু দাঁড়াতে পারে। তো একদম ছোট একটু বয়স 50+ একটা মানুষকে, 50 একটা মানুষকে দিলাম, আমি তখন একটু ডিসকারেজ করি যে ভাই আপনারও তো একটা বয়স হয়ে গেছে, আপনি যার দায়িত্ব নেবেন, বাবা আপনার বয়স হচ্ছে, আপনি যার দায়িত্ব নেবেন তাকে তো আপনাকে এক জায়গায় রেখে যেতে হবে। সেক্ষেত্রে তাদেরকে সাজেস্ট করি, মোটিভেশন করি, কথা বলি ঘন্টার পর ঘন্টা, যে ভাই আপনি এই 4 বছর 3 বছর বা 5 বছর যে বাচ্চাটা আছে, প্রথম ওনারা সন্দেহ করে যে এত বড় বাচ্চা নিয়ে অ্যাডজাস্ট হবে না, মা বাবা হিসাবে হয়তো মানবে না। তা আমি দেখেছি আল্লাহ পাকের অশেষ রহমত যে 4, 5, 6 বাচ্চাও যারা গেছে,
অনেক সময় আট হয়ে গেছে নিতে নিতে। আমেরিকা থেকে এক দম্পতি বাঙালি, তারা ভাই ইঞ্জিনিয়ার, আমাদের বুয়েট থেকে পাশ করা। তো ওনারা 2টা বাচ্চা আমার কাছে এখানে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলেন আমেরিকা থেকে এসে। তো আমার একটা বাচ্চা খুবই ফর্সা, 2টাই মেয়ে বাচ্চা, আর একটা বাচ্চা খুবই কালো। এই বাচ্চাটা যেমন বিভিন্ন সময় আমাকে ধরেন এরকম চেয়ারের পাশে এসে দাঁড়ায় বলতো যে ওরা তোমাকে খালামণি বলে। তো বলে আমি শিখিয়েছিলাম যে খালামণি। তো বলে খামনি খামনি আমি বিদেশ যাবো, আমি বাড়ি যাব না, মামা আসবে না। বাড়ি যাব না মানে ওরা কিভাবে বুঝতে পারে ওরা যে বোঝে যে ধরেন আমি যখন একটা বাচ্চাকে অ্যাডাপ্ট হচ্ছে আমার এখান থেকে, প্রক্রিয়াটা শেষ হলে তো আমি ওই কাপলের কাছে বাচ্চাটা হ্যান্ড ওভার করি। তো আমরা কিন্তু বাচ্চাদেরকে কখনোই বলি না যে তোমরা কোথায় আছো, তোমরা আমাদের কাছে আছো, আমরা তোমাদের আপনজন, কিন্তু আমরা বাবা মা না। বাবা মা তোমাদেরকে আমাদের কাছে রেখে গেছে, একদিন এসে নিয়ে যাবে। ওরা এটা চূড়ান্তভাবে বিশ্বাস করে একদম। এটা যদি আপনি কোনোভাবে ওদেরকে বলেন যে এটা সত্য না, ওদের একটা অদ্ভুত ব্যাপার, ওরা আমাদেরকে বিশ্বাস করে। আমরা যেটা বলবো সেটাই ওদের বিশ্বাস। তো তখন আমরা ওদেরকে বলি যে তোমার বাবা মা এসে নিয়ে যাবে। তখন ওই একটা বাচ্চা যে গেল, কেউ এসে নিয়ে গেল, ওরা তো এটা দেখে এবং মনে করে যে তাই তো খালামণি বলছে যে মা বাবা এসে নিয়ে যাবে, তাহলে তো আজকে আমার যখনই বলি যে এটা তোমার মা বা এটা তোমার বাবা, ওরা কিন্তু চূড়ান্তভাবে এটা বিশ্বাস করে ফেলে, আঁকড়ে ধরে একদম সাথে সাথে। মানে কোনোভাবেই সন্দেহ থাকে না যে আমাকে মিথ্যে বলছে। তো যার কারণে ওই যে মনের মধ্যে আগ্রহ থাকে কারো কারো, যে খুব কারো কারো তীব্র আগ্রহ থাকে যে আমার মা বাবা আসছে না কেন, আমার মা বাবা আমাকে নিয়ে যাচ্ছে না কেন। তো তখন দেখা যায় আমরা কোনো কোনো সময় ওকে যেমন বলতাম হ্যাঁ বাবা আসবে, তোমার মা বাবা আমেরিকায় আছে, এসে নিয়ে যাবে। তখন আল্লাহ পাককে বলতাম যে আল্লাহ পাক, আমি তো একটা মাছুম বাচ্চাকে মিথ্যে কথা বলছি, তাহলে কি আমাকে দিয়ে তুমি মিথ্যে বলাচ্ছ, কিন্তু আমি ওকে কী বলবো। আল্লাহ পাকের অশেষ রহমত যে সেই বাচ্চা আমেরিকাতেই আছে। তখন আমি ওই দম্পতি যখন ওই ভাই বিশেষ করে আমার সাথে প্রথম দেখা করছে যে তারা 2টা বাচ্চা চায়, আমি দেখলাম এই বাচ্চাটা খুবই ফর্সা, ওই বাচ্চাটা কালো, ওই বাচ্চাটা কেউ নিতে চাচ্ছে না, খুবই কালো, এটা ফর্সা। তখন চিন্তা করলাম যে আমি যদি এই 2টাকে একসাথে করি তাহলে হয়তো সাকসেসফুল হতে পারি। তা ওরা খুবই আমেরিকায় ভালো আছে। আমাকে ভাই আপা মাঝে মধ্যে কল করে, ওদেরকে আমার সাথে কথা বলায়। বাচ্চারা এরকম অ্যাডজাস্ট করে নেয়, খুবই অ্যাডজাস্ট করে নেয়। ওই যে ওদের মগজের মধ্যে একটা জায়গায় থাকে। আপনাকে তখন মিস করে না ওরা? হ্যাঁ, কোনো কোনো বাচ্চা যাওয়ার সময় অদ্ভুত আচরণ করে। সে ওই বাবা মার সাথেও যাবে, আবার আমাদের সাথেও থাকবে। সে একবার ওখানে যায়, একবার এখানে আসে। ফাইনালি যখন তারা গাড়িতে উঠতে চায়, যেতে চায়, ধরেন গাড়ি নিয়ে এসছে, এরকম কাপলও আছে, আবার কেউ কিছু না কিছু নিয়ে আসে নিয়ে যাওয়ার জন্য। আবার সব বাচ্চাই তো একরকম না। ওই বাচ্চাটাকে আমাকে আরেকটু নিচে নেমে তাদেরকে মানে ফ্যামিলিতে দিতে হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে তারা একবার তখন খুব ফিল করে, আবার গাড়িতে উঠে গেছে পিছনে তাকিয়ে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে, এবং এই তাকানোগুলো পরে খুব কষ্ট দেয় এবং হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে যায়। মানে ওদের চেহারাগুলো ভাসে, ওদের কথা মনে হয়। তারপরে নিজেকে বুঝতেই যে আমি তো চাইছি যে ওরা ভালো থাকুক। এরকম দেশের বাইরে কতগুলো বাচ্চা গেছে? দেশের বাইরে আমেরিকা, লন্ডন, তারপরে সিঙ্গাপুর, নামিবিয়া, তারপরে এরকম কানাডাও আছে আমাদের বাচ্চা এখন। তারপরে এরকম বিভিন্ন দেশে, অ্যাকুরেট ফিগারগুলো এখন তো আমার হাতে নাই, তো আমেরিকা বেশি। বাইরে বলতে আমেরিকার দেশে আমাদের বোধহয় 8-10টা বাচ্চা আছে আমেরিকায়। তারা আপনাকে মিস করে না বা আপনি তাদেরকে মিস করেন না? আমি তো প্রচণ্ড এমন বাচ্চা আছে যে দেশে আছে, মানে আমাকে ছাড়তে চায়নি। হ্যাঁ, মিস তো করে, কিন্তু যারা একদম ছোট গেছেও আমি ওদের ভুলতে পারি না, কিন্তু ওরা তো আর পরে আমাকে মনে রাখতে পারে নাই। ধরেন একটা বাচ্চাকে আমি 2 বছরে দিয়েছি, সে যেদিন যাবে, তাকে যেদিন বিদায় করব, মানে বিদায়ের আগে তার গায়ে স্ক্যাবিস হয়েছিল, তা আমি ওই ফ্যামিলি এসে আমি নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যেতাম। তো সেই সময়ও সে আমাকে ছাড়তো না, ওই চেপে ধরে থাকতো ডাক্তারের কাছে। আর আমার এই ছোটো বাচ্চাগুলোর একটা জিনিস হয় কি, যে ছোট বড় সবগুলোই, কিন্তু ছোটোগুলো বেশি, যে অপরিচিত কোনো মানুষ দেখলে কোনোভাবেই
মানে ওরা ওরা তো পরিবার দেখে না, বাইরের জগৎ দেখে না ওইভাবে। অপরিচিত মানুষ দেখলে ওরা কোনোভাবেই তাকে রেসপন্স করে না। আমাদেরকে তখন আঁকড়ে ধরতো। ওর বয়স তখন 2 বছর। ও ওই ওনারা যে তোমার সাথে থাকতো, মনে করতো যে ওনারা যদি নিয়ে যায়, সে ওই ডাক্তার দেখাতে গেলেও খুব চিন ক্রিয়েট করতো। তো এরপরে যখন সে চলে যাবে, আমরা ভাবলাম তো যে চিন ক্রিয়েট করবে। ওকে ওই দিন টোফেন খাওয়াই দিলাম। খাওয়া দাওয়া করাই দুপুরে টোফেন খাওয়াই দিলাম যে ও ঘুমাই যাক, তারপরে নিয়ে যাব। তারপরে আমি ঘুম অবস্থায় ওকে কোলে মাথা নিয়ে খুব টিপে টিপে সিঁড়ি নামতেছি। সিঁড়ির শেষে এসে ও জেগে গেল। মানে ও ইয়ে করলো, তখন ওই কাপল সরে গেছে, কিন্তু ওর যে বাবা মা, তারপরে ও যখন গাড়িতে তুলতে গেছি তো ও পুরো জেগে গেছে। তখন ওই আপার ভাই বলল যে আপা আপনি আমাদের সাথে চলেন আমাদের বাসা পর্যন্ত। তো ডুপ্লেক্স বাসা। তো যখন ও কান্নাকাটি করছে আমাকে ছাড়বেই না, কিন্তু ওকে তো রেখে আসতে হবে। এক পর্যায়ে ও দোতলায় গেছে, ওর জন্য একটা ঘর বানাইছে। মানে ও এই আমাদের ছোটোমানি নিবাসের এনভায়রনমেন্টে, মানে এখানে যেরকম খেলনা গাড়ি টাড়ি আছে, ওরা ওইগুলো কিনে টিনে নেয় যাতে ও মনে করে যেটাও আমার জায়গা। তো উপরে রাখছে। তারপরে আমি যখন চলে আসব, হঠাৎ ও তাকায় টাকায় দেখছে যে আমি নাই। এমন চিৎকার কান্না শুরু করছে। আর টোটাল রাস্তায় যাওয়ার আগে এক হাত দিয়ে আমার এই জায়গাটা চেপে ধরছে, আর এক হাত দিয়ে পিছনে চেপে ধরছে, যাতে আমি ছেড়ে না দিই, ও যাতে ছেড়ে কেউ না নিয়ে নেয়। তারপর যখন রেখে আসবো, প্রচণ্ড চিৎকার কাচ্ছে। ও তো আমাকে আর খুঁজে পাচ্ছে না। তো আমাকে ওই বাচ্চার দাদি ছিলেন। দাদি ভালো উপরে র্যাঙ্কে চাকরি করেন, একজন অফিসিয়াল মানুষ। উনি আমাকে খুব কঠিন এমবার্গো দিল যে আপনি আর উপরে যেতে পারবেন না, মানে বাচ্চাও তাদের রাখতে হবে। আর ওই মা বাবাকে বলল যে হচ্ছে ইয়ে করবেন, তোমরা সকালে ওকে নিয়ে একটু ঘুরবা, বিভিন্ন জায়গায় নিয়ে যাবো। তারপরে আমি চলে আসার পরে ও অনেক কান্নাকাটি করছে। দাদি গাড়িতে করে আমাকে পৌঁছে দিল। তো অনেক কান্নাকাটি করছে। তখন ওরা নিচে নামাইছে, দেখাইছে যে আমি কোথাও নাই, গাড়ি গ্যারেজ পর্যন্ত দেখিয়েছে। তো তারপরে ওইভাবে ঘোরাতে টোরাতে বাচ্চারা তো আসলে ওই অনেকে সন্দেহ করে যে এত বড় বাচ্চা নিয়ে গেলে কি ও মনে করতে পারবে, মানে আমাদের আপন করতে পারবে। আসলে ওরা ওই যে মা বাবা 2 বছরের বাচ্চা তো ওগুলোও বোঝে না। তো দেখা যায় যে থাকতে থাকতে ওদের স্মৃতিতে আসলে 4-5 পর্যন্ত ওদের স্মৃতিতে কিছু থাকে না। পরে ওরা 1 মাস পরে আর আমার হোমে আনেনি, যে হোমের এনভায়রনমেন্টটা দেখলে 1-1.5 মাস পরে ও মেমোরিতে আসতে পারে। আমার বাসায় নিয়ে এসেছিল আমাকে দেখানোর জন্য। কিন্তু তখনও ঠিক ওই আগের জায়গাটাই মনে করতে পারে না। ও মনে করতে পারে আমি ওর একটা চেনা মানুষ, আসে আমার কাছে, কিন্তু তখন আবার মাকে আঁকড়ে ধরছে। মানে মা ছাড়া আবার কিছু বুঝতেছে না। এটাই আর কি, যে যারা বোঝে তারা মনে রাখে, যারা বোঝে না তারা মনে রাখে না। আবার বড় বাচ্চাগুলো তো ধরেন বাচ্চাগুলো তো আসলে আমাদের কাছে খুব বেশি সময় থাকে না, 1-1.5-2 বছর এরকম থাকে। আমরা তো এর মধ্যেই বড়গুলোকে পেলে আমরা একটু অপেক্ষা করি যে তার পরিবার তাকে খুঁজে আসে কিনা। সেই ক্ষেত্রে ধরেন কোর্টও দেখে বিষয়টা, তো আসলে অ্যাডপশনের টোটাল বিষয়টা দেখে কোর্ট। আমরা তো প্রাথমিক সিলেকশনটা দিই। তো সেক্ষেত্রে কোর্ট মিনিমাম 1.5 বছর 2 বছর না হলে বড় বাচ্চাগুলো কারো কাছে দিতে চায় না, বলে যে একটু অপেক্ষা করেন। কখনো কখনো আবার কোনো গার্ডিয়ান খুব ইয়ে হলে বলে যে ঠিক আছে আপনাদের এরকম সমস্যা হলে কিন্তু মা বাবাকে দিতে হবে। সবগুলো বাচ্চাই কি আপনি অ্যাডপশনে দিতে পেরেছেন? আমার এটা একটা স্যাটিসফ্যাকশন। আমার আর চাকরি নাই, আমার অল্প কয়েকদিন চাকরি আছে। তো যেটা হয়েছে যে আমার খুব ব্রত ছিল যে আমি প্রত্যেকটি বাচ্চাকে মা বাবা দিতে চাই, প্রত্যেকটি বাচ্চাকে পরিবার দিতে চাই, প্রত্যেকটি বাচ্চাকে আপনজন দিতে চাই। তো আমি 16 সালে এসে 3টা বাচ্চাকে বড় বড় বাচ্চা পেলাম, যে তাদের অলরেডি অধিদপ্তরের অর্ডার হয়ে গেছে যে তারা অন্য প্রতিষ্ঠানে চলে যাবে। তার মধ্যে 2টা মেয়ে আর একটা ছেলে। তাদের বয়সও 7 পেরিয়ে গেছে। অন্য প্রতিষ্ঠানে মানে? ওই যে শিশু পরিবারে যাবে বললাম, ওখানে শিশু পরিবারে অর্ডার হয়ে গেছে। তো আমি এই বাচ্চাগুলোকে ধরে রাখলাম যে আচ্ছা দেখি না, আমি আসলাম কি করতে পারি। তা আমি 3টা বাচ্চাকেই 3টা পরিবারে লিগ্যাল গার্ডিয়ানশিপ করাইলাম, মা বাবা দিলাম। তো একটা বাচ্চা বেশি বড় ছিল, ওর বোধহয় 7 বললেও 7+ তখন, কিন্তু
8-9 এরকম হয়ে গেছে। তো ওই বাচ্চাটা সে পরিবারে অ্যাডজাস্ট করতে পারেনি। ওটা কোর্টের মাধ্যম দিয়ে পরে আমাদের শিশু পরিবারে ব্যাক করাই দিছে। বাকি 2টা বাচ্চা মাশাআল্লাহ আছে, তারা ভালোই আছে। মাঝে মাঝে পরিবারকে এসে ফোন দিয়ে আমি খোঁজ খবর নিই। আপনি যাকে যেই বাচ্চাটা দিচ্ছেন তিনি সেই বাচ্চাটা নেন, মানে পছন্দ করেন? বা ওই যে বললাম সবাই তো আসে যে একটা সুন্দর বাচ্চা নেব, একটা সুস্থ বাচ্চা নেব। মেয়ে, বেশিরভাগ মানুষের মেয়ে বাচ্চা পছন্দ থাকে, বেশিরভাগ মানুষের। ছেলে বাচ্চাও চাই কিন্তু খুব এই কম। সৌন্দর্যের সংজ্ঞাটা কি আসলে? সৌন্দর্যের সংজ্ঞা বলতে আপনি কালো বলছিলেন আমেরিকায় এক দম্পতিকে দিয়েছেন, সেই একটা বাচ্চা কালো, একটা বাচ্চা কারণ ফর্সা। কালোর প্রতি সবার একটা নেগেটিভ অ্যাটিচিউড আছে। আর ওই ওই যে বললাম ওই বাচ্চাটা কিন্তু আমার 0 থেকে বড় হয়েছিল, একদম ঢাকা মেডিকেল থেকে 2-3 দিনে বাচ্চা দিয়েছিল। কিন্তু সেই বাচ্চাটা কালো বলে কিন্তু আমার দিতে দিতে অনেক বড় হয়ে গেল। যখন সে গেল, ওনারা যখন মামলা করে তখন ওই বাচ্চাটা মানে গার্ডিয়ানশিপের জন্য মামলা করে। বাইরের থেকে ওইটাই বোধহয় আমার প্রথম ছিল, মানে কিন্তু অ্যাডপশন। দেশের বাইরে, বাংলাদেশে যে এই ধারণাটা আছে, দেশের বাইরে গেলে কিন্তু এই ধারণাটা আসলে চেঞ্জ একটু হয়ে কম, যায়। কারণ একটু কম বাইরের মানুষদের একটু কম, কিন্তু আমার ওই জন্য হয়তো কারণ উনি ওই জায়গায় আমি এভাবে যাদেরকে mix আমি যাদেরকে মানুষ দিয়েছি আছে। ওই ভয় থেকেই সাদা কালো মিলাইছি, কিন্তু ওনাদের মধ্যে আবার এটা দেখিনি, ওনাদের মধ্যে এটা ছিল না। বাচ্চা দুটো এখন লেখাপড়া করে ওখানে, খুবই ট্যালেন্ট। মানে ওরা ওদের নিতে নিতে প্রক্রিয়া করতে করতে প্রায় 3 বছর ধরে প্রক্রিয়া করছে। মানে ওনারা আসে, একটা কাজ করে, মানে এখন তো আমিও বলতে পারি এই এই পথে হাঁটেন, এটার পরে এটা করেন, আপনি সহজেই চলে যেতে পারবেন। তখন তো আমিও জানতাম না, ওনারাও জানে না যে কোন ঘটনার পরে কোনটার পরে কোনটা করব। তো ওনাদের 3 বছর লেগে গেছে। লাস্ট যখন সব হয়ে গেল, এম্বাসিতে ভিসার জন্য ফেস করছে, তখন আসছে, আমি আমার সামনে টেবিলে বসে আছে, আমি তাকাই আছি ভাইয়ের দিকে। তখন ভাই আমার চোখ দেখে বুঝতে পারছে, বলে কি আপা খুব টেনশন করতেছেন? তা আমি বললাম যে হ্যাঁ ভাই টেনশন করছি, কারণ বাচ্চা তো বড় হয়ে গেছে এখন, এখন যদি আপনি না নিয়ে যেতে পারেন তাহলে তো ওই বিশেষ করে এই কালো বাচ্চাটা নিয়ে, ওর তখন 8 বছর হয়ে গেছে। তো বলতেছে যে আপা টেনশন করেন না, একদিন দেখবেন ডক্টর মাওয়া, ডক্টর শুক্তারা আপনার সামনে হাজির। ওনারা ডক্টর? না, মানে আমেরিকায় যেহেতু থাকে, উনি ইঞ্জিনিয়ার, বুয়েট ইঞ্জিনিয়ার। তো উনি বলছে যে দেখবেন একদিন ডক্টর, মানে ওখানে থাকলে পারে। তো দুইজনই পড়াশোনা করছে। ছোটোটা মাশাল্লাহ ভাই আপা যেটা বলে খুবই মেধাবী। এবং আমার বাচ্চা ধরেন আমি যাদেরকে দিয়েছি অনেকেই মনে করে যে এরা রাস্তায় থাকা মানুষের পেট থেকে এসছে বা কোথা থেকে এসছে, আমরা তো আসলে জানি না, বা অধিকাংশ হয়তো এরকম তখন ভাবে যে ওরা হয়তো মানসিকভাবেও মাগুলো সুস্থ না, কারণ ওই জিডিতে লিখে দেয় যে মা, অনেক সময় নেয় না যে ওই যে রাস্তায় মা জন্ম দিয়েছে, বা রাস্তা থেকে না মা নিয়ে গিয়ে হাসপাতালে জন্ম দিচ্ছে, বা রাস্তায় মা কোলে করে ঘুরছে। এই মহিলাগুলোকে সবসময় বলা হয় যে ওরা মানসিকভাবে ভারসাম্যহীন, সঠিকভাবে কিছু বলতে পারে না। ওই কারণে এই বাচ্চাটাকে আমার কাছে পুনর্বাসন করে। তো অনেকেই সন্দেহ করে যে এই বাচ্চা মেধাবী হবে কি না কি, কিন্তু আমি যতটুকু জানি যে এরা আমার বাচ্চারা, আমার ছোটোমণির নিবাসে বাচ্চারা, যারা আমার বাচ্চা, আমাদের বাচ্চা, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে ওরা খুব মেধাবী অধিকাংশই। আসলে মেধা তো আল্লাহ প্রদত্ত সবাই জানি, কিন্তু তৈরিও তারপরেও করতে তৈরি হয়। করা, পরিচর্যা করা একটা নার্চারিং এর ওইটাই বিষয়। একটা বিষয়, জি ওইটাই একটা বিষয় যে যারা নিয়ে যাচ্ছে এরাও আদর যত্নটাও একটু বেশি দিয়ে ফেলে, কনসার্নটাও একটু বেশি থাকে। যার জন্য আমি যখন বলি যে ওকে নিয়ে যাচ্ছে, আমার বাচ্চারা খুব লক্ষ্মী, আমি বলতাম সবসময় যে আমার বাচ্চারা কিন্তু খুব লক্ষ্মী, ওরা কথা শোনে, ওরা খায়, ওরা ঘুমায়। তো নিয়ে যাওয়ার পরে হয়তো কিছুদিন পরে আমাকে দুষ্টামি করে হয়তো বললো যে হ্যাঁ আপনার বাচ্চা খুব লক্ষ্মী, আপনার বাচ্চা কথা শোনে না, আপনার বাচ্চা এই ঝামেলা করে, ওই ঝামেলা করে, আর দুষ্টামি করে, মানে ওগুলো তারা এনজয় করে। আমি তখন পরের দিকে সবাইকে বলি যে শোনেন, নিয়ে যেয়ে বলবেন না যে দুষ্ট হয়েছে, কারণ আপনারা এত আহ্লাদ দিয়ে ফেলেন, এত মাথায় তুলে ফেলেন, মানুষ কিন্তু ছোট হলেও বুঝতে পারে যে এখানে আমার আহ্লাদটা অনেক খাটে। সেই ক্ষেত্রে দেখা যায় যে ওরা আপনাদের সাথে দুষ্টামিটা বেশি করে। ছোটমণির নিবাসে বাচ্চারা দুষ্টামি করে না? নিজেরাই দুষ্টামি করে, কিন্তু ওরা আমাদের কথা শোনে। ধরেন এমন আছে যে আমরা বাচ্চা ছোটোর থেকে পালতেছি, ওরা আমার সবগুলো, যখন ধরেন আমি এখানে বসে আছি, আপনি গেছেন তো আমার হোমে, ওরা কিভাবে এসে আমার চুল টানে এমন করে, আমি খুব মানে বলি যে এমন করে চুল টানতেছো কেন, ওরা সব কিছুতেই আমাকে ছুঁতে মজা পায়। কখনো কখনো দেখা যায় যে ছোট বাচ্চাগুলো যারা একটু বড় হয়েছে এসে আমাকে নিজেরাই আদর করে, নিজেরাই কিস করে। আমি খুব মানে তখন মনে হয় যে আসলে আমি মা হতে পেরেছি ওদের। আপনি এই যে ছোটমণি নিবাসের বাচ্চাদের লালন পালন,
মানে আপনি একার পক্ষে তো সম্ভব না। না, আমার সহকর্মীরা আছে। কতজন আছেন বা কি? আসলে আমাদের এখানে সরকারি জনবল কাঠামো খুবই কম, মানে এখানে সিস্টেমটাই আসলে আরও ডেভেলপ করা দরকার। সেটা হচ্ছে যে বিভিন্ন নামে ওদের যারা কেয়ার গিভার, এটা পদটা হচ্ছে আমাদের ৩য় শ্রেণীর, তো বিভিন্ন নামে ধরেন সহকারী শিক্ষক, কটেজ মাদার, মেট্রন কাম নার্স, তারপরে সহকারী শিক্ষক, মেট্রন কাম নার্স, খালাম্মা, এই বিভিন্ন নামে আমার 5টা পদই 5টা। তো আমার তো ধরেন 4টা শিফট করতে হয় যখন আমি রোস্টার করি, কারণ ডিউটিটা তো রোস্টার ডিউটি। সকাল 8টা থেকে দুপুর 2:30 পর্যন্ত, 3টা পর্যন্ত একটা গ্রুপ, 2:30 থেকে রাত 9:30 পর্যন্ত একটা রোস্টার আছে, আর রাত 9টা থেকে পরের দিন আবার ওই যে 8:30 পর্যন্ত একটা, মানে আধা ঘন্টা এক গ্রুপ আসবে, ওই গ্রুপে আগের গ্রুপের সাথে আধা ঘন্টা সে থাকবে। কারণ এখানকার সিস্টেমটা কিন্তু লিখিতভাবে দায়িত্ব হ্যান্ড ওভার করতে হয় যে আপনার এখানে কতটা বাচ্চা আছে, কেউ অসুস্থ আছে কিনা, কারো কোনো প্রবলেম আছে কিনা, ইভেন চাবি ছড়া, যেগুলো লিখিতভাবে একটা রোস্টার হ্যান্ড ওভার খাতা আছে, সে রেজিস্টার আছে, সেটার মধ্যে বুঝিয়ে দিয়ে যেতে হয়। তো সেই ক্ষেত্রে আধা ঘন্টা ওই যে যারা আসবে, যারা যাবে আধা ঘন্টা পরে যাবে। তো এখানে এই 5 জন যেহেতু আছে, তাহলে আমাকে 4 জনকে তো লাগেই, সকাল দুপুর। আর যারা নাইট করে ওরা তো প্রায় 12 ঘন্টা ডিউটি করে, 11.5 ঘন্টা আর কি। তাহলে সারা রাত নাইট করে এখানে তো ঘুমানোর সুযোগ নাই, কারণ এখানে অনেক বাচ্চা, এখন যেমন 34টা বাচ্চা, 34টার মধ্যে ছোট বাচ্চা আছে প্রায় 8টা, একদম ছোট, যারা ফিডারের বাচ্চা, এবং তারা অনেকেই অসুস্থ। একটা বাচ্চা আছে যেমন ধরেন আমার হিপ থেকে ওর 2টা পা বাঁকা, একদম শুরুতেই এসেছিল, মানে জন্মের পরেই। প্রথমে হচ্ছে পার এটা এরকম বেঁকা ছিল, পার ফুট ফুট ইয়েটা, কিন্তু তখন ভাবলাম এটাই হয়তো বেঁকা। ঢাকা মেডিকেলে প্রথম নিই, তখন ওরা বলে আর একটু বড় হলে একটা জুতা দিলে ঠিক হয়ে যাবে, তারপরে কিছু এক্সারসাইজ দিচ্ছে। কিন্তু আস্তে আস্তে ও যখন বড় হতে থাকলো, তখন দেখি ওর হিপ থেকে একদম এভাবে বাঁকা হয়ে, মানে পাটা উপরের দিকে চলে আসলো। তখন দেখলাম যে না, এটা ঢাকা মেডিকেলে হচ্ছে না, আমি ইয়েতে নিয়ে গেলাম, আপনার পঙ্গুতে নিয়ে গেলাম, নিটোরে নিয়ে গেলাম। পঙ্গুতে নিয়ে যাওয়ার পরে ওনারা তো প্রথমে নাকি যেদিন নিয়ে যায়, আমি আমার মেট্রন যিনি আছেন ওনাকে দিয়ে আর 2টা আয়া দিয়ে পাঠালাম, আর ওইখানকার হাসপাতাল অফিসকে বললাম সাহায্য করতে। তো ওনারা নাকি বাচ্চা সব শুনে নেবে না কেন, যে এটা প্রতিষ্ঠানের বাচ্চা, ট্রিটমেন্টটা অনেক লং টাইম, তো এই ট্রিটমেন্টটা আমি করাতে পারবো না। তখন ওখানে যিনি ওই হাসপাতালে সমাজসেবায় আছেন, সেই ভদ্রমহিলা আমার সাথে চাকরি করেছেন। তো তিনি বলছেন যে না, ও যে অফিসারের বাচ্চা, সে যেভাবেই হোক ওর চিকিৎসা করাবে, স্যার টেনশন করেন না। ওকে প্রথম তো রেস্টুরেন্টে করতে হয়েছে, করার পরে ওরা 2 মাস বলছে যে আপনারা যান, আমরা, কারণ ওখানে তো সিরিয়াল আছে, সিরিয়াল করছে, আমরা ডাকবো। তখন যাই হোক 2 মাস পরে আমাকে ডাকলো, ফোন দিল, আমার ফোন নাম্বার দেওয়া ছিল, যে আপা আপনার বাচ্চাটাকে সামনে মঙ্গলবারে পাঠাবেন। এটা আজ থেকে আরও 5 মাস আগে। তো মঙ্গলবারে পরে ওকে আবার নেওয়া হলো, ওখানে নেওয়া হওয়ার পরে ওই দিনই প্রথম ওকে মানে প্লাস্টার করা হলো, একদম হিপ জয়েন্ট থেকে 2টা পায়ের আঙ্গুল পর্যন্ত। এখনও ওই অবস্থায় আছে। এটা লং টাইম, 18 মাসের চিকিৎসা। তারপরে ও ওই প্রত্যেক মঙ্গলবারে সকালবেলা আমার ওখানে গিয়ে সিরিয়াল দিতে হয়। ওই মঙ্গলবারে ওখানে ওর ওই প্লাস্টারটা কেটে দেয়, কেটে দিলে ওখানেই ওকে গোসল টোসল করানো হয়। 2 জন আয়তন নিতে হয়। বাচ্চাটা এখন মানে 14 মাস 15 মাস হয়ে গেছে। তো ওখানে হচ্ছে গোসল টোসল করার পরে আবার নতুন করে প্লাস্টার করে দেওয়া হয়। এরপরে সামনে তার হচ্ছে ইয়ে ছিল, ওই একটা কয়েক ধাপে তাকে সার্জারি করতে হবে। এগুলো ঠিক মেডিকেল টার্ম, আমি এভাবে বুঝি না। তো তার ফার্স্ট যে সার্জারিটা ছিল গত 2-3 সপ্তাহ আগে, সেটা হচ্ছে হয়নি, কারণ ও অসুস্থ হয়ে পড়ে, একটু জ্বর সমস্যা। তো এটা এখন পর্যন্ত মানে ও সুস্থ না হলে পরবর্তী ধাপের জন্য ওকে আর নিটোরে পঙ্গুতে নেওয়া হচ্ছে না আর কি। আপনার কতজন কর্মী আছে এই যে প্রতি মঙ্গলবার যেতে হচ্ছে? এটা ওই যে বললাম যে আমার হচ্ছে 3য় শ্রেণী গভর্নমেন্টের যে পদে, বিভিন্ন নামে 5 জন, এই 5টাই পদ, মানে 5টা পদে 5 জনই আছে? 5 জনই আছে, আর একজন করে। আর হচ্ছে এখানে হচ্ছে আয়ার একটা পদ আছে, মানে ওদেরকে
দেখভাল করার জন্য। এই 5টা আর আয়ার 3টা পদ। তো 3টা পদের মধ্যে এখন আছে একজন মাত্র, এবং সে খুবই মাদারলি, মানে কেয়ারিং। 36টা বাচ্চার জন্য হুম। 5জন মানুষ। 5জন আর ওই একজন, 6জন। 6জন। এই 6জন মানুষ, তার মধ্যে খাবার দাবার, চিকিৎসা, আনুষঙ্গিক বিষয় খাবার আসে কোথা থেকে? আমার পরে আর কোনো পদ নাই। বাচ্চাদের তো এক এক ধরনের ডিমান্ড থাকে। প্রত্যেকটা বাচ্চার জন্য তো আলাদা আলাদা খাবার। যে দুধের বাচ্চাও কেউ বায়োমিল 1 খায়, বায়োমিল 2 খায়, আমরা বায়োমিল দুধটা দিই। এই দুধটা আমাদের একটা কোম্পানি কিছু সাপ্লাই দেয়, মানে ওই বায়োমিল কোম্পানি। তো ওই জন্য আমরা ওইটাতেই থাকি, যে কারণ বিভিন্ন দুধ তো খেলে বাচ্চা পেট খারাপ করে। তো এই আমাদের ওদের জন্য সরকারি বরাদ্দ হচ্ছে প্রত্যেক বাচ্চা পারপাস হচ্ছে এই মুহূর্তে 5,000 টাকা, কিন্তু আগে আরও কম ছিল। এই 5,000 টাকা মাসে একটা বাচ্চার জন্য 5,000 টাকা, তার জীবন ধারণ, একের গ্যাস বিল থেকে সব কিছু। তো 5,000 টাকা কিন্তু আমাদের কাছে সরাসরি ন্যস্ত না, এটা টেন্ডার হয়, ঠিকাদার নিযুক্ত হয়। হওয়ার পরে ঠিকাদারের কাছ থেকে আমরা মালামালের রিকুইজিশন দিলে ঠিকাদার আমাদের সেই মালামাল সাপ্লাই দেয়। মেডিকেল চিকিৎসা বলেন বা আদার্স যা বলেন এর মধ্যেই থাকে। এই সিস্টেমে আমরা নিতে, এখন আমি যখন এখানে বাবুর্চির পদ নাই, সুইপারের পদ নাই, কোনো আয়া মাত্র 3জন, শিফটে তো একজন করেও হয় না। এই কাজগুলো কে করে তখন আমি যখন 16 সালে প্রথম এখানে যোগদান করলাম, আমি দেখলাম যে এটা তো অসম্ভব। তখন তো বাচ্চাদের ডাইপার ছিল না। এখন তো আমি বসুন্ধরা কোম্পানির থেকে একটা প্রতি মাসে একটা ডাইপারের ব্যবস্থা করছি, ওরা দেয়। কিন্তু তখন ডাইপার বলে এরা চোখে দেখেনি। তারপরে ওরকমই অবস্থা, কাপড় চোপড়ের বেহাল দশা, কারণ কাপড় চোপড় যা এখানে থাকে, ওই যেহেতু ডাইপার নাই, বাচ্চারা যখন তখন পেশাব পায়খানা করে, তো যারা কাজ করে ওখানে দেখা যায় যে ওটা জামা দিয়ে প্যান্ট দিয়ে মুছে ফেলে দিল। তা আমি দেখলাম এটা একটা সিস্টেমে আনা দরকার। তো সিস্টেমে আনতে গিয়ে কি হবে, তার মানুষ দরকার। মানুষ তো যেহেতু আমি সরকারি চাকরি করি, এখানে বাবুর্চির পদ নাই, এখানে বাবুর্চির পদও নাই। তো সেক্ষেত্রে আমি দেখলাম যে যদি আমি সরকারিভাবে, তো এই লোক আমার আনা পদ ক্রিয়েট করতে হবে, অনেক লম্বা প্রসেস, এবং তার জন্য বারবার লেখালেখি হয়েছে, আমার আগেও দেখলাম, কিন্তু সমাধান হয়নি। তখন আমি চিন্তা করলাম যে আমার বাচ্চার জন্য তো আমি বাইরে থেকে বুয়া রাখি, ছোটা বুয়া রাখি না, আমার বাচ্চার কাপড় ধুয়ে দিয়ে যাবে, এ করবে তা করবে। তখন আমি ছোটা বুয়া রাখলাম নিজ দায়িত্বে, আর আল্লাহকে বললাম যে আল্লাহ, যদি কোনো বিপদে পড়ি, আর তুমিই তো মালিক, তুমি আমাকে বিপদে ফেললেও ফেলতে পারো, রক্ষা করলেও করতে পারো। এইভাবে আমি প্রথম একজনকে রাখলাম, যে সে আমার আয়াদের সাথে কাজ করবে। 16 সালে আমি যখন জয়েন করি তখন 3জন আয়া ছিল। তো 3জনের থেকে বাইরের সাথে একটা রাখলাম, তাহলে 4জন হলো, তাহলে প্রত্যেক শিফটে একজন করে থাকতেছে। ওইভাবেই রাখলাম, ওই একটা করে। বেতনটা কোত্থেকে আসবে, তখন আমি সেই মুহূর্তে দেখতাম যে কিছু দানে টাকা ওই আশেপাশে কেউ জানে টানে হয়তো 2,000, 1,000, 5,000, বা একটু খাবার দাবার আশেপাশে কারোর মৃত্যু দিয়ে, বাবার মৃত্যুবার্ষিকী এগুলো দেয়। তখন আমি ভাবলাম এটাই এক জায়গায় করি না কেন, করে দেখি একটা আয়াকে আমি বাসায় যেমন রাখি, ছোটা বউ আর কি। তো ওই রাখতে রাখতে এখন আমার 8জন আয়া কাজ করে। ওই যে 4টা শিফট বললাম, মানে আমার একটা, তো ওই একটাকে দিয়ে ছোটা বোয়া 8জন, তাহলে হলো 9জন। এই 9জনকে দিয়ে আমি শিফট বানাই। এই 3 শিফটে তো 3জন করে দিলে 9জন হয়, তো 3 শিফটে আসলে 9জন দিই না। এই সকালে 3জন দিই, দুপুরে 3জন দিই, 6জন হয়, রাতে 1জন দিই, ছোটো বাচ্চা অনেক বেশি হলে 2জন দিই। আর ওই যে যারা নাইট করে তাদের আবার ছুটি, প্রত্যেককে তো আমার একদিন ছুটি দিতে হয়। অদ্ভুত ব্যাপার যে করোনা গেল 20 সাল থেকে, ছোটোমণি নিবাসে যারা কাজ করে, মানে আমার সরকারি লোকজন বা বেসরকারি, এই যে ছোটা বুয়া, এরা বাইরে, ওখানে তো থাকার কোনো ব্যবস্থা নাই, তো ওরা বাইরে থেকেই আসে। ওই টাইমেও ওরা রিক্সা ভেঙে দূর থেকে, আমার টঙ্গী থেকে 2জন মানুষ আসতো, মেট্রোনার একজন আয়া, ওরা কিন্তু রিক্সা ভেঙে আসতো, যেত, রাস্তায় অনেক বিপদের সম্মুখীন হতো। ওরা কিন্তু কখনো নিজের বিপদ, এই যে কিছুদিন ধরে চলতেছে যে হাম পক্স, আমার বাচ্চারাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, তারা হাসপাতালে ভর্তি হলো। কতগুলো বাচ্চার হাম আক্রান্ত হয়েছে? আমার সব মিলায়ে 18টা পর্যন্ত অলরেডি হয়ে গেছে, এখন এরপরেও আর হবে কিনা জানি না।
এইভাবে বাচ্চাদেরকে আলাদা করে রাখার তো কোনো সিস্টেম নেই। আলাদা করে আমার তো ওই 16 সালে যখন গেলাম তখন একটাই ফ্লোর, মানে শুধু 5তলা বিল্ডিং, ওইটা 3তলাটা আমার ফ্লোর। একটা হল রুম বড়, সেখানেই তারা থাকে, তো আলাদা করে তার জায়গা নাই। প্রথম আমরা করলাম কি, ওটাকে একটা পার্টিশন করলাম, একটা গ্লাস পার্টিশন করলাম, যে একটু যাদের এরকম সমস্যা বা শীত যখন প্রচণ্ড প্রচণ্ড শীত, ছোট বাচ্চা আসতেছে, তাকে একটু গরম করে রাখার দরকার, তো এত বড় রুম গরম করতে গেলে তো সমস্যা হিটার দিয়ে, তখন আমি ওইটাকে পার্টিশন করলাম। বা কোনো কারণে ওর হয়তো এবারের বলে না, হাম পক্স তো অন্য সময়ও হয়েছে, যে হালকা তখন হয়তো একটা বাচ্চার হাম উঠলো, একটা বাচ্চার পক্স উঠলো, ওই যে চিকেন পক্স, তখন ওইটার মধ্যে যাতে আসলে বাচ্চাদের তো একটা ফ্লোরের মধ্যে পার্টিশন করে আইসোলেশনে রাখাটা খুব টাফ, মানতে চায় না, তো ওই কয়বার হেই করে করা যায়, তো ওইটা করছি। আর এখন 2তলা আর 3তলায় 2টা ফ্লোর আমরা পরে পেয়েছি ছোটোমণিদের জন্য, এটাও আমাকে অনেক সংগ্রাম করতে হয়েছে এটা পাওয়ার জন্য করে। তো এখন 2তলায় যে জিনিসগুলো আছে ওদের জন্য একটা খেলাঘর করছি আমরা। সবসময় আপনি একটা মানুষ, আপনি যদি একটা ঘরের মধ্যে থাকেন যে ওটাই আপনার ঘুমানো, ওটা আপনার খেলা, ওটা আপনার থাকা, আপনার মেন্টালিটিটা ডিজর্ডারও হতে পারে। এই জন্য আমি একটা ভেরিয়েশন আনার জন্য যেমন দোতলায় একটা পড়ার ঘর বানিয়েছি, যেহেতু প্রি প্রাইমারি তো আমার ওখানে হয়, যার জন্য আমি বাইরে থেকে টিচারও রাখছি, আরবি টিচার, বাংলা টিচার, 2 বেলা বাংলা ইংরেজি অঙ্ক এই টিচার আসে, আর একবেলা আরবি টিচার আসে। তো একটা ঘরকে আমি মানে করেছি, সেখানে বেঞ্চ আছে ওদের মতো করে, সেই বেঞ্চগুলোকে আবার আমি নকশা করে ড্রয়িং করে সুন্দর করছি। খেলাঘরকে একেবারে চারিদিকে নকশা করে, যেটা মানে আমার এর আগে আগে অন্য একবার করছিলাম অন্যকে দিয়ে, একটা ছেলেকে খুব মানে ভালোবেসে নিয়ে আর্ট কলেজে একটা ছেলে, ও এসে পরে বোধহয় মায়ে পড়ে গেছিলো, অল্প অল্প করে ড্রয়িং করে বিভিন্ন ওয়াল টল করে গেছিলো। ঘর তো আমাকে 2 বছর পর রং করতে হয়েছে আবার, তা আমি রং করানোর পর তো আমার আগের আর্টগুলো সব চলে গেল। তখন আমাদের এক বড় ভাই, উনি হচ্ছে সিনিয়র ভাই, উনিও তখন রিটায়ারমেন্টে সবে গেছেন। তা আমি আমাকে ভাই খুব পছন্দও করে, তো ভাইকে ডাকলাম, ডেকে বললাম আমার প্রতিষ্ঠানে আসেন একদিন, বাচ্চাদের দেখেন। তো বললাম যে ভাই আমার একটু উপকার করেন, বাচ্চাদের জন্য আপনি একটু কাজ করেন। তো ভাই মাঝে মাঝেই এসে আমাকে সুন্দর করে পেন্ট করে দিয়ে গেল সব, মানে ভাই নিজে আর্টিস্ট মানুষ, তো ধরেন ওই যে বললাম পড়ার ঘর, ওই বেঞ্চগুলোও খুব সুন্দর করে আর্ট করে দিয়ে গেছে, যে বাচ্চারা পড়ে ওখানে। ধরেন আমি একটা প্রফেশনাল, ওরা বুঝুক যে স্কুলের যাওয়ার আগে বুঝুক যে হ্যাঁ পড়ার জন্য এরকম একটা ক্লাস থাকে, টিচার থাকে, বেঞ্চ থাকে। ওখানে ওরা প্রি প্রাইমারি, ওটা আমার ধরেন ওখানে শিক্ষক বাংলা, আরবি, অঙ্ক, ইংরেজি আছে, তাদেরকেও বাইরে থেকে মানে ডোনারদের টাকা দিয়ে, আমার ওই পদগুলো আসলে ওইভাবে নাই। এভাবে চলছে আর কি। এই বাচ্চাগুলো তো সব সময় ঘরের মধ্যেই থাকে। হ্যাঁ, ওরা একমাত্র হচ্ছে যে মেডিকেলে যদি কোনো কারণে যেতে হয় বের হওয়া, আর আমাদের পিছনেই তো পড়ে হচ্ছে আপনার ওই লালবাগ কেল্লা, তো আমরা ভিতর দিয়ে হাঁটাই, কারণ আমার আবার বাচ্চা বের করতে হলে তো ওই সব বাচ্চার সাথে মানুষ লাগে। ধরেন আমি একটা মানুষ, 2টা বাচ্চা আমাকে হাতে ধরাই থাকবে, বাচ্চা সরকারি বাচ্চা বের করাও রিস্ক। তখন আমরা ওই ভিতর দিয়ে যাওয়া যায়, 1জন 2জন ধরে অনেক সময় আমাদের ওখানে ওই যে স্টুডেন্ট থাকে, ওই যে সমাজকর্ম বিভাগের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ইডেন কলেজের, বদরুন্নেছা কলেজের, এসব জায়গা থেকে। তো তখন যখন ওনারা আসে বা স্টুডেন্টরা থাকে, তখন আমরা একটু সংখ্যায় এক জায়গায় হলে অনেক লোক হয়, তখন হয়তো আমরা এদেরকে ধরে একদিন লালবাগ কেল্লায় নিয়ে গিয়ে কিছু খাবার পানিটা নিয়ে হাতে করে গেলাম, যে ওখানে ঘুরাই টুরাই ওদেরকে নিয়ে আসি। কখনো আমরা রমনা পার্কেও গাড়ি ভাড়া করে নিয়ে গিয়ে রমনা পার্কের মধ্যে ঘুরাই টুরাই নিয়ে এসেছি। লালবাগ কেল্লায় ওই যে বললাম রমনা পার্কে, বা ওই যে আজিমপুর গার্লসে প্রোগ্রাম হয়েছে, মানে কোনো আশেপাশে মেলা টেলা ওরকম কিছু হলে, আজিমপুর কলোনির মাঠে মেলা হয়েছিল, এইসব জায়গায় কিন্তু আমরা তখন ওই যে দল বেঁধে বা একটা গাড়িতে করে নিয়ে গিয়ে আরও কিছু মানুষ জোগাড় করে, বা একটু নিজেরা কাছাকাছি যারা এই আছে, বিষয়গুলো তো আসলে খরচার ব্যাপার। খরচার ব্যাপার হচ্ছে, অত দূরে তো আমরা যাই না যে অত খরচার দরকার হয়, যেটুকু হয় আমরা ম্যানেজ করে, যেহেতু যে টাকা পয়সাটাই ওদের থাকে ওর মধ্যে করেই ধরেন আমরা এই কাছাকাছিগুলো যাই। রমনা পার্কে হয়তো আমাদের সামান্য কিছু যাতায়াত খরচ দেয়, সেটা হয়তো আমরা একটা গাড়ি ভাড়া করে রমনা পার্কে নিয়ে গিয়ে একদিন একটু ওদের ঘুরাই নিয়ে আসলাম। অনেকবার চিড়িয়াখানা টানায় নিতে চাইছি,
কারো কারো কাছে গাড়িও চাইছি যে বড়গুলোর একটু নিয়ে যাব, তো সেই সুযোগটা অনেকবার বলেছি, হয়নি, করতে পারি নাই কখনো। আপনি এই বাচ্চাদের পড়াশোনাও শেখাচ্ছেন, এই যে মাঝে মাঝে ঘোরার ব্যবস্থা করছেন, কিন্তু বলছেন খরচ খুব কম, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে রোগবালাই তো আসলে ছাড়ছে না। না, রোগবালাইতে তো রোগবালাই ধরেন বলছিলেন যে অনেক, জি হামের কথা বলছিলেন যে রোগ, হাম ছড়িয়েছে। জি জি রোগবালাই তো অনেক, যেমন ধরেন এই যে যে বাচ্চাটার কথা বললাম যে প্রত্যেক মঙ্গলবারে আমার নিয়ে যেতে হয় তাকে ওই যে প্লাস্টার চেঞ্জ করার জন্য, এখন আবার অপারেশন শুরু হবে, তাহলে প্লাস্টারের জন্য নিয়ে গেলে আমার সিএনজিতে করে নিয়ে যেতে হয়, গাড়ি তো নাই, সিএনজিতে করে নিয়ে যাই, নিয়ে আসে, এটার ভাড়া, তারপর 2 জন আয়া আমি বাইরে থেকে আমাকে দিতে হয়, তো 2 জন আয়াকে দিলে 500 1000, সিএনজি ভাড়া যাইতে আসতে 300 600, ওখানে আমার 350 টাকা জমা দিতে হয়, এই 2 জন আয়ারকে খাবার দাবারের ব্যবস্থা করা হয়, বাচ্চার খাবারটা আমি এখান থেকেই নিয়ে যাই, হ্যাঁ সেই হিসেবে আমার 2000 টাকার কমে হয় না। তো এই তার মানে খরচ বাড়ানোর কথা প্রতি বলেননি? মাসে ওর জন্য আমার 8000 টাকা যায়। এই যে খরচগুলো বাড়ানোর কথা বলেননি, সরকার কি বলে? হ্যাঁ, সরকার বলছি, সরকার এবার একটা চিকিৎসার জন্য আমাকে 50,000 টাকার একটা থোক বরাদ্দ দিয়েছে। তো হয় না, ওই যে বললাম যে কিছু মানুষ আছে, ধরেন এখানে আমার কিছু আমি কিছুটা ওন ক্যাপাসিটিতে চেষ্টা করি, কারণ ওই যে আমি প্রথমেই যখন এখানে আসলাম তখন একটা জিনিস ভাবলাম যে ওরা আমার বাচ্চা, আল্লাহ পাক আমাকে এখানে কোনো কারণে হয়তো আমার যেহেতু চাকরির শেষ সময়টা ওদের কাছে নিয়ে এসে ফেললো, এটা বোধহয় আল্লাহ পাকের ইচ্ছে যে আমার দ্বারা ওদের কিছু হোক। এটা আমার নিজের তো কোনো আসলে বাচ্চা নাই, আমার নিজের যেহেতু কোনো বাচ্চা নাই, আর ওদের কাছে আল্লাহ আমাকে এইভাবে এনে ফেললো, আমার মনে হয় যে এটা আল্লাহ পাকের ইচ্ছে। তো সেই কারণে আমি আমার কিছু বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, সেদিন আমি একটা বিয়েতে গেছি, আমার বান্ধবীর ছেলের বিয়ে, তো এর মধ্যে আমরা অনেক বন্ধু গিয়েছি, তা আমার ছেলে বন্ধুরা বাইরে এসে একটু আড্ডা দিচ্ছে, তা আমি ওই সময় বের হয়ে চলে আসবো, কারণ ওইদিকে আমি খুব ঠিক হয়ে গেছিলাম যে আমি বেশি সময় থাকবো না। তা আমার একটা ফ্রেন্ড, ও লয়ার, ও আমাকে ডাকতে চাই, শোন শুনে যা, তো বলে আমাকে ও পকেট থেকে 5000 টাকা বের করে দিল যে তোর বাচ্চাদের জন্য তুই খরচ টরচ করিস। তো এই যে বিষয়টা, এরকম কিছু বন্ধুবান্ধব আমাকে টাকা দেয়। আমার একটা বন্ধু আছে ব্যাংকার, ওদের ব্যাংকে বোধহয় একটা সিস্টেম আছে এই যে ত্রাণ খাত, সেখান থেকে ও আমাকে প্রতি বছর বেশ কিছু একটা অঙ্ক টাকা দেয়। আবার আমি ধরেন এমন মানুষ আছে সে শুধু চিকিৎসা খাত হলে হেল্প করবে, অন্য কোথাও হেল্প করবে না, আমার পরিচিত। তখন এরকম এমার্জেন্সি হলে তাকে আমি বলি যে ভাই এই খাতে আমাকে একটু সাহায্য করেন। আমি চেষ্টা করি যার কাছ থেকে টাকা নিই সে আমার বন্ধু হোক আর আপনজন হোক। কয়েকদিন আগে বলি, আমার একটা ফ্রেন্ড, খুব ক্লোজ ফ্রেন্ড, সে এই বাচ্চাটার জন্য আমাকে 10,000 টাকা দিল, কিন্তু সে বলতেছে যে এই টাকাটা আমাকে বলছে তোমার হাত দিয়ে তুমি থাকতে থাকতে খরচ করতে হবে, মানে এ টাকা অন্য কারোর হাতে খরচ করা যাবে না, মানে আমাকে বিশ্বাস তার। তো আমি এইসব ক্ষেত্রে করি কি, এই টাকাটা একেবারে কোন কোন পয়েন্টে খরচ করলাম সেই পয়েন্টের ভাউচার হোক বা ইয়ে হোক, আমি এটা তুলে তাকে দেওয়ার চেষ্টা করি যে তোমার কাছ থেকে আমি এই টাকা নিয়েছিলাম, এই টাকাটা আমি এই পারপাস খরচ করেছি, এই টাকাটা দিলাম। আবার একটা মানুষ যদি কোনো কারণেও আমাকে 2000 5000 টাকা দিতে চায়, তখন আমি তাকে জিজ্ঞাসা করি যে আপনি টাকাটা কি মনে করে দিচ্ছেন, বাচ্চার চিকিৎসা চলবে, বাচ্চা খাবে, না ওই যে আয়াদের বেতনও তো একটা ফ্যাক্টর, এই বাবুর্চি সহ 10 জন এখানে এখন কাজ করে, আমি যদি 5000 টাকা করে দিই তাও মাসে লাগে 50,000 টাকা, তো এই টাকাটা তো আমার হাত পেতে নিতে হয়। তো অনেকেই দেখা যায় যে না আমি এই টাকাটা দিচ্ছি শুধু ওরা খাবেই, অনেকেই বলে যে চিকিৎসাই হবে, এক একটু আবার অনেকেই আছে যে আপনাকে দিলাম ওদের পারপাস, তখন ওই যে ইয়ে করি যে আয়াদের বেতন বাবদ, ওখানে আমাদের একটা অ্যাকাউন্টও আছে আমার উপপরিচালকের সাথে জয়েন্ট সিগনেচারে, সেখানে মানে অফিসিয়ালি সব কিছু ডকুমেন্টস মেনটেন করা হয়। কিন্তু বাচ্চাদের তো শুধু খাবার আর চিকিৎসাই না, মানে বাচ্চাদের তো আরো অনেক কিছু হ্যাঁ, দরকার। বিনোদন, কাপড় চোপড়, ধরেন কেউ কাপড় বলে যে চোপড়, এই কাপড় চোপড়ের সঙ্গে সঙ্গে চলে আসে এই কাপড় চোপড় মেইনটেইন করা, হ্যাঁ, ধোয়া, ইয়ে, এইগুলো হ্যাঁ কিভাবে হয়? ইস্ত্রিও করি আমরা, অবাক হবেন যে ইস্ত্রিও করি, মানে ঈদের সময় আমি একটা সেট ওদেরকে পরাইলাম বা পাঞ্জাবি পরাইলাম, পাঞ্জাবি পায়জামা, ওটা কাচি আবার নিজেরাই ইস্ত্রি করি, মানে আমার যে ওই যে বললাম 5 জন সহকর্মী আছে বিভিন্ন নামে, কটেজ মাদার বা মেট্রন, শিক্ষক,
খালাম্মা, ওরা ওই কাপড়গুলো ধোয়ায়, ওই কাপড়গুলো আবার ইস্ত্রি করে, আবার যত্ন করে রাখে। আর ধরেন এই যে জুতা লাগবে, প্যান্ট লাগবে, এগুলো তো আসলে ওই তাৎক্ষণিক লাগে। জুতার বিষয়টা হয় যে ওরা ফেলে দেয়, রাখতে চায় না, মানে অনেক কষ্টে রাখলেও কোন ফাঁকে নিয়ে গিয়ে, বাচ্চাদের কিন্তু একটা টেন্ডেন্সি থাকে উপর থেকে মানে বাইরে জিনিস ফেলে দেওয়ার। আর সবসময় ওই জন্য ওই যে বাইরের খুঁটে জিনিস খোটে না যারা, ওই লোকগুলো ঢোকে, ওই যে বোতল টোতল খোটে, চট করে নিয়ে চলে যায়। তো সেই ক্ষেত্রে জুতাটা কিন্তু আমাকে বছরে অনেকবার কিনতে হয়। কারণ ওরা ছাদে যায়, ছাদেও আমার একটা গ্রাউন্ড মানে খেলার জন্য এটা আমি মানে রেলিং করে ওখানে একটা এনভায়রনমেন্ট তৈরি করছি যে বাচ্চারা খেলতে পারে। আধুনিক কোনো প্রযুক্তি চাননি সরকারের কাছে, যে ওয়াশিং মেশিন বা ওয়াশিং ওভেন বা এই টাইপের না, কিছু? ওভেনটা আমরা সরকারের ফান্ড থেকে সরকারের কাছে চেয়েছিলাম, সরকার দিয়েছিল, আমরা ওভেনটা কিনেছি, রেখেছি, ওদের কাজে লাগে। আর ইয়েটা কি বলে, ওয়াশিং মেশিনটা আমরা একটা দানে নিয়েছিলাম এক জায়গার থেকে, ওয়ালটনের একটা ওয়াশিং মেশিন, সেটা একটা বাথরুমের মধ্যে কি অ্যান্ড লক থাকে, মানে সবাই এখন এখানে যারা কাজ করে সবাই তো ওয়াশিং মেশিন হ্যান্ডেলও করতে পারে না। আবার ওইটা যে দুই একজন পারতো তারাই শুধু করতো, অন্যরা করতো না। কিন্তু তারপরে দেখা গেল যে কিছুদিন পরেই ওটা ডিস্টার্ব, একবার ঠিক করছি। আবার এখন যে ডিস্টার্বটা, সেই ডিস্টার্বে এত ডিস্টার্ব যে ওটার থেকে কেনাই ভালো। এখানে আসলে অনেক হাত, এমনি গিজারও আছে। আমি প্রথম 16 সালে জয়েন করেই কিন্তু একটা গিজার একজনের কাছ থেকে নিয়েছিলাম যে ভাই আমার বাচ্চার এই অবস্থা, আমাকে একটা গিজার কিনে দেন। আর আমি কোনো মানুষের কাছে কোনো জিনিস চাইলে মানে একটু স্বচ্ছতার জন্য আমি তাকে বলি আমাকে জিনিসটা দেন। হ্যাঁ, তারই মিস্ত্রি দিয়ে, তারই দিয়ে লাগাই দিয়ে গেল। সেই গিজারটা নষ্ট হওয়ার পরে কিন্তু আমাকে আবার, গিজারটা নষ্ট হয়ে গেছিলো, আবার একটা গিজার, আমি কিন্তু ওই গিজারের টাকা নিই না, ওই গিজারও মানে সেই আমাকে লোক দিয়ে সেট করে দিয়ে যাক। এটা হচ্ছে আমি চেষ্টা করি। আমি এখন পর্যন্ত বাইরের মানুষের কাছে মোটামুটি একটা জায়গায় আছি বলে আমার বিশ্বাস। বলছিলেন যে শেষ সময়, আপনার আর কতদিন আছে চাকরি? আমার এই মাত্র আর কয়েকটা দিন। তারপরে কি করবেন? এটা আল্লাহ পাক ভালো জানেন। আমি চাচ্ছি যে আল্লাহ এই যে শেষ সময়টা আমাকে দিলেন কোথায়, ছোটোমণি নিবাসে এই বাচ্চাদের মা হতে পাঠালেন। এখন বাকি সময়টা আমি যদি বেঁচে থাকি, আল্লাহ আমাকে হায়াত দিয়ে থাকে, যে কয়দিন দিয়েছেন, আল্লাহ পাক নির্ধারণ করবেন যে আমি কোথায় থাকব, কিভাবে থাকব। কারণ আমি যা যা চাইছি জীবনে তা তো কখনো হতে পারিনি। কি হতে আমি চেয়েছিলেন? সুন্দর একটা সংসার চাইছি, একটা বাচ্চার মা হতে চেয়েছি। তো আমার সবসময় খুব সুন্দর একটা সংসার হবে। আমি খুব গোছানো মানুষ। অনেকেই ভাবে যে আমি এলোমেলো মানুষ, কিন্তু আমি খুব গোছানো মানুষ। আমার বাসায় গেলে দেখবেন যে সব টিপটাপ, সব গোছানো। আমি রান্না করতে পছন্দ করি, আমি কাউকে খাওয়াতে পছন্দ করি, আমি খুব পরিপাটি থাকতে পছন্দ করি। আপনার কি হয়েছিল, মানে একটা সংসার হয়নি কেন? এটাও বরাদ্দ। আমি সরকারি চাকরি করি তো বরাদ্দে বিশ্বাসী করি। এটা হয়তো আল্লাহ পাকের তরফ থেকে আমার জন্য বরাদ্দ ছিল না। কি হয়েছিল? আপনি তো একবার বিয়ে হয়েছিল। হ্যাঁ, একবার আমার যেটা হচ্ছে, আমার বাবা তো এই আমাদের দেশে যেটা হয় যে আমি প্রথম সন্তান তাদের, ফলে জন্মে থেকেই বিয়ে শুনে আসছি। দেশ আর বলতে আপনার বাড়ি? আমার চুয়াডাঙ্গা আর কি, চুয়াডাঙ্গা আলমডাঙ্গাতে আমার বাড়ি। তো ওই প্রথম জীবনে আমি তখন ম্যাট্রিক পাস করি, তখন আমার বাবা আমাকে একটা বিয়ে স্টুডেন্ট ধরেই দিয়েছিল। কারণ আমার বাবার আবার ওইটা ঠিক ছিল যে আমার মেয়েকে লেখাপড়া শেখাতে হবে, স্টুডেন্ট হলে আমার পড়াশোনাটা এগিয়ে যাবে। কিন্তু আমি সেখানে যাইও নি কোনো দিন, মানে শ্বশুরবাড়িতে যাওয়া যেটা বলে, আমি আসলে যাইনি। কেন? ওই যে তখনকার সিস্টেম একটা ছিল না যে শুধু পড়াইয়ে রেখে দেয়, ওইভাবেই একটা পড়াইয়ে রেখে দিছিল। তারপরে আর ওই দুই ফ্যামিলির মধ্যেও ম্যাচিং হয়নি। যাই হোক, অ্যাডজাস্টমেন্টটা হয়নি। আমি তো তখন ছোট মানুষ। পরবর্তীতে আর বিয়ে করেননি কেন? বা ওই যে বললাম বরাদ্দ নাই, বিয়ে যে আমি করতে চাইনি তা কিন্তু না, কিন্তু ওইভাবে ব্যাটে বলে হয়তো। আর আমাদের দেশে ডিভোর্সি মেয়েদের বিয়ে হওয়া কিন্তু খুব টাফ, আমি তো মনে করি তাই টাফ। আবার যদি কারো কপাল গুণে হয়ে যায় সেটা ভিন্ন কথা। কালো মেয়ে, আপনার ডিভোর্স। কাউকে ভালো লাগেনি বা পছন্দ হয়নি যে হ্যাঁ আমি এই মানুষটাকে? হ্যাঁ, তা হবে না কেন? চলার পথে তো কত মানুষকেই পছন্দ হয়। তারপরে অ্যাপ্রোচ কিন্তু করেননি বা আমার বলেননি? আমার একটা বড় ভাই ভালো বলে যে আমি যখন প্রথম চাকরিতে জয়েন করি, আমি তখন
বলেন তখন আমার বয়স, আমি যা অবস্থা, তো ওখানে একজন ইঞ্জিনিয়ার সাহেব জয়েন করছিলেন ওই এলজিডি। তা ওনার সাথে আমার শেষ জীবনে দেখা, আবার এসে কোনো একটা সোর্সে দেখা হলো। তো খুব একটা ওনার সাথে আমার উপজেলা লেভেলে খুব একটা কথা হয়নি, দেখা হয়নি। মানে ইঞ্জিনিয়াররা তো সবসময় ব্যস্ত থাকে। আমাদের একটা আড্ডা ছিল, সেটা হেলথের, ডাক্তার, মৎস্য, ফ্যামিলি প্ল্যানিং, এরকম আমরা একটু শীতের সময় দেখা যাচ্ছে সবাই বাইরে, অফিসের বাইরে বসে আড্ডা দিচ্ছি, বা আড্ডা ছিল এই রুমে বসে আড্ডা দিচ্ছ। কিন্তু ইঞ্জিনিয়ারের সময় হয় না, ওনারা তো রাতেও অফিস করে। তাই ওই ভাইয়ের সাথে আমার ওইভাবে কখনো কথা হয়নি। তো পরবর্তীতে সেই জীবনে যখন ওনার সাথে আমার দেখা হলো, চিনতেও পারিনি। কিন্তু আমার চাকরির কথা শুনে ও আমার দিকে অবাক হয়ে তাকাছে, মানে যে আমি সেই মানুষটা। তখন সে মেমোরিতে আনছে। তো সে আমাকে অনেকবার অভিযোগ করছে যে সে আমাকে অনেক পছন্দ করতো, কিন্তু আমি পাত্তা দিইনি, এটা দুষ্টামি করে বলে। তা একদিন আমি আমার এক ভাইয়ের কাছে গল্প করছি, মৎস্য অফিসার ছিলেন উনি ওখানেই। তা আমি বলছি, ভাই এই ঘটনা। তা বলছে, হয় তুমি গিয়া বলতা যে আমি আপনাকে বিয়ে করব। বিষয়টা এরকম। এই কারণে আমি বলি যে হচ্ছে ইয়ে মানে এটা বরাদ্দের ব্যাপার। আল্লাহ পাক যেটা আপনার জন্য বরাদ্দ করে রেখেছেন বা আপনার জন্য যেটা চাই সেটাই হবে। এত এত মানুষকে আপনি আসলে সন্তান দত্তক দিয়েছেন বা নিতে হেল্প করেছেন, আপনার কখনো মনে হয়নি যে আমি নিজের জন্য একটা বাচ্চাকে রেখে দিই বা আমার সন্তান হিসেবে থাকবে? আমি কুষ্টিয়া সদরে যখন চাকরি করতাম, আমার এক রিলেটিভ হাসপাতালে ভর্তি ছিলেন, আমার মা ছিলেন আমার বাসায়। তখনও আমি সিঙ্গেল। তা আমার ছোট ভাই থাকতো আমার সাথে। সেও বাচ্চা, কিন্তু আমার বাচ্চার মতোই আমার সাথে থাকতো। সে আমার ভাই হলেও আসলে আমার বাচ্চাই, আমি তাকে পালতাম। তো আমি আমার মাকে নিয়ে হাসপাতালে গেছি। তখন একটা বাচ্চা, ছোট বাচ্চা, এই 10-11 মাস বা প্লাস মাইনাস হবে। তো আমার বাচ্চাটাকে কীভাবে যেন, একটা মেয়ে বাচ্চাকে সারা শরীরে কাটা, শুনলাম যে একটা বাস থেকে, চলন্ত বাস থেকে ফেলে দিচ্ছে একটা বস্তায়। তো আমার মা ওই বাচ্চাটাকে দেখে খুব আবেগ আপ্লুত হয়ে পড়লো। আমাদের তো সব হাসপাতালে সমাজসেবা অফিস আছে। তা আমার মা আবেগ আপ্লুত হলো যে দেখতে গেলাম। তা দেখে আবেগ আপ্লুত হলো যে আমাকে বলতে লাগলো যে তুমি এই বাচ্চাটা নাও। কারণ আমার মায়ের চিন্তা তো আমাকে নিয়ে। মা তো, সব মারাই কিন্তু বাচ্চা বড় হলো তার চিন্তা কিন্তু তার বাচ্চাকে নিয়ে থাকে। তা আমার মা বলছে, তুমি এই বাচ্চাটা, তো আমার চোখের দিক তাকায় বলে যে তুমি নিয়ে চলো, আমি মানুষ করে দেব। তারপরে যখন আমি ছোট মনিতে জয়েন করলাম, রাকিব নামে একটা ছেলে বাচ্চা ছিল, আমি এসে ছোট পাইছিলাম, বসতে পারতো ওরকম, বছর প্লাস মাইনাস। তখন ওকে আমি হচ্ছে আমার কোলে একটা ছবি দেখে ফেসবুকে আমার ডাইরেক্টর স্যার যিনি ছিলেন, উনি কমেন্টস করছে যে যাক, রাকিব এতদিনে মা পেল। তা আমি বলছি যে স্যার আপনি দোয়া করেন ও যেন সত্যিই উপযুক্ত একটা মা পায়। আমার ভাইয়ের ছেলেটা তখন আমার কাছে আসতো থাকতো। আমার ভাই বোনদের ছেলে মেয়েদের কাছেও কিন্তু আমি মা, সেকেন্ড মা। ওদের মা ওদের ফার্স্ট মা, আমি ওদের সেকেন্ড মা। ওরা এভাবে, বরং ওদের মাদের ওরা ভয় পায় না, আমাকে ভালোবাসে, ভয়ও পায়। তো আমার ভাইয়ের ছেলেটাও তখন খুব বড় না, তো ও এসে ওই বাচ্চাকে দেখতো, খুব কান্না, রাকিবকে নিয়ে চলো বাসায়। কিন্তু আমি আসলে কখনো সাহস করিনি, কারণ আমার যেহেতু সংসার নাই, আমি নিলে ওর যে জীবনটা দিতে পারবো, ওর যে ছাপড়টা দিতে পারবো, ওকে অন্য কারোর কাছে দিলে ও মা পাবে, পাশাপাশি বাবা পাবে, প্লাস হচ্ছে ওর জীবনটা যেভাবে উন্নত হবে, আমার কাছে হয়তো বা তা হবে না। এটা আমার একটা ভয় ছিল। আমি সেই সময়টা, আমি একটা বাচ্চা নিলে তো আমি 300 বাচ্চার মা হতে পারতাম না। তখন আমি একটা বাচ্চারই মা হয়ে যেতাম। তো ওই বাচ্চাও আমি যখন 4 বছর বয়সে আমি একটা কাপলকে দিয়েছি, ওনারা খুবই মানে ক্যাপাবল, উচ্চশিক্ষিত, ভালো। তো ওই বাসায় আমি দিতে গেছি, কিন্তু যেদিন ও যায় আমাকে নিয়ে গেছিল সাথে করে, ওনারা কেক কেটে বাসায় ঢুকছিল। ওনারা ভাই বোন, ভাইয়ের বউ মেলে অনেকেই বুয়েট স্টুডেন্ট, তো একসাথে। তো ওই বাচ্চা আমি ওকে কয়েকবার দেখতে গেছি, ওই যাওয়ার পরে মায়া ছাড়তে পারতাম না আমিও। তো আমি আসার সময় ছাড়তে চেত না, তাকাই থাকতো। যেদিন যায় গাড়িতে অনেক করুণ দৃষ্টি নিয়ে তাকাইছিল। ওই করুণ দৃষ্টি কিন্তু এখনও আমার সাথে ভাসে মাঝে মাঝে। এখন বড় হয়ে গেছে, আমি অনেক
2 বছর আগেও একদিন দেখতে গেছিলাম। এখনও কিন্তু ও স্মৃতিতে আমি ভাসি, কিন্তু আমি কে এটা মনে করতে পারে না। আপনার ছোটমণি নিবাসের জন্য দিনের কতটা সময় কাটে? বলতে পারেন আমার 24 ঘন্টায় কাটে, কারণ আমি এই সকালে একবার বেরোই, আর আমি অফিস শেষ করে রাতে দিনে আমি কাছাকাছি থাকি। আগে এলিফ্যান্ট রোডে থাকতাম, এখন আজিমপুরে। এখন ব্যস্ততা কাটছে কি নিয়ে বেশি? ব্যস্ততার মাঝখানে আমার বাচ্চাগুলো খুবই অসুস্থ, এটাও একটা ব্যস্ততা, হাম পক্স এসব নিয়ে। ওরাও কি টিকা পায়নি? না, আমার এই টিকার সবাই একটা ভুল ধারণা করতেছে যে আমার যারা ছোট বাচ্চা, টিকার তো বয়স আছে, যে এই 9 বয়সে মাস সেইটা বয়স থেকে পাবে, দেওয়া হয়। এই বয়সে এটা পাবে, এই বয়সে। এখন হামের টিকা তো 9 মাস আমার বয়স বাচ্চা যেটা 9 মাসের পরে এসছে, যে 1.5 বছরে এসছে, যে 5 বছরে এসছে, যে 4 বছরে এসছে, তাকে তো আমি ওই টিকাটা আর দিতে পারছি না। তো এই যে হাম আক্রান্ত বাচ্চাদের নিয়ে কি করছেন? এখন আমার হাসপাতালে দৌড়াতে হচ্ছে, বিভিন্ন হাসপাতালে বিভিন্ন ডক্টরের। এখানে আমার স্বয়ং মন্ত্রী মহোদয় নিজে এটা টেক কেয়ার করতেছেন, খুবই সিরিয়াসলি টেক কেয়ার করতেছেন, একে শুরু থেকেই করছেন। সবগুলো বাচ্চা কি এখন সুস্থ হয়েছে? এখন না, কারা আমার অসুস্থ? এখন কতজন? 34টা বাচ্চার মধ্যে ধরেন আক্রান্ত হয়েছে, সর্বশেষ আক্রান্তের সংখ্যা হচ্ছে 18 জন। বাকিরা এখনও সুস্থ আছে, বা যারা আমার একদম ছোট থেকে বড়, যাদের টিকা সব দেওয়া আছে, তারা কিন্তু হামে আক্রান্ত হয়নি, হয়তো হালকা পক্সে আক্রান্ত হয়েছে। তারা কিন্তু আমার হোমেই সারভাইভ করছে, তাদেরকে আর আমার হাসপাতালে নিয়ে দৌড়াতে হয়নি। সবাই সার্ভাইভ করেছে? মানে ওই ছোটরা যারা হয়েছে, আর এখনও অনেকেই আছে যারা আক্রান্ত হয়নি। এখন ভবিষ্যতে আল্লাহ ওদেরকে কী করবে। আর এই জন্য আমি প্রার্থনা করি, আমি চেষ্টা করি মানে নামাজটা কন্টিনিউ করতে, ওটা অনেক আগের থেকেই। তো আমার আল্লাহর, ওদের জন্য আমি কিছু চাইলে সেটা আমায় তো আসলে কারো কাছে চেয়ে আমার কিছু হবে না। আর ওই যে বললাম যে আমি মানুষের কাছ থেকে পয়সা করিনি, এটাও কিন্তু আমি কারো কাছে হাত পেতে বলি না যে আমাকে টাকা দাও। আমি আল্লাহকে বলি তুমি আমাকে সাহায্য করো, কারণ ওদের দেখার জন্য তুমি ছাড়া তো আর কেউ নাই। এই যে ব্যস্ততম একটা দিন পার করছেন, আপনি বলছেন আর কিছুদিন আছে আপনার চাকরির, তারপরে আসলে কি হবে, কি করবেন আপনি? আপনার কি মনে হয়? এই প্রশ্নের উত্তর আমি আপনাকে দিয়েছি যে এটা আল্লাহ নির্ধারণ করে দেবে যে আমি কি করব। আমি আসলে বেঁচে থাকবো, নাকি মারা যাব, আল্লাহর কাছে চলে যাব, নাকি হচ্ছে আমি কোনো কাজের মধ্যে থাকবো, ভালো থাকবো, প্রতিষ্ঠান না তো মন্দ থাকবে থাকবো। প্রতিষ্ঠানের মতো, প্রতিষ্ঠান সেখানে হয়তো কেউ থাকবে, আসবেন নতুন। হ্যাঁ, ওই চেয়ারে কেউ আসবে। আর সরকারি চাকরিতে একটা ভালো দিক আছে, আবার খারাপ দিকও আছে, যে আমি যে চেয়ার ছেড়ে যাব ওই চেয়ারে তো আরেকজন আসবে, সে তো আমি আসলে সে কতটা পছন্দ করবে, এটা একটা ব্যাপার আছে। কিন্তু আপনি তো 10 বছর ধরে এই জায়গাটাতে আছেন, আপনার মাঝখানে বদলি হয়নি? কারণ সরকারি চাকরি তো আমরা জানি যে বদলি হয়। না, আমি 10 বছর ধরে এখানে আছি বলতে আমি মাঝখানে একবার বদলি হয়েছিলাম। আমাদের উপরে একটা প্রতিষ্ঠান আছে, আমার 3 তলার উপরে, ওটা 4 তলায়, দিবাকালীন শিশু যত্ন কেন্দ্র। তখন একটা সিচুয়েশনে আমাকে বদলি করা হয়েছিল। মানে সব জায়গায় কিন্তু পক্ষে বিপক্ষে লোক থাকে, তো একটা বদলি করা হয়েছিল একটা সিচুয়েশনে। আমি ওখানে 1 বছর ছিলাম, 19 সালের শেষ থেকে 20 সালের শেষে। তো তখন আমার ডিজি মহোদয় চিন্তা করেছিলেন যে আমি একতলা উপরে থাকি, তাহলে বাচ্চারা আমার টাচে থাকবে। তো তখন হতো কি, ওই খালি বাচ্চার উপরে চলে যেতে চাইতো, কোনোভাবেই 3 তলা খোলা পেলেই, দরজা খোলা পেলেই ওরা 4 তলায় চলে যেত, এবং আমার ওখানে গিয়ে খেতে চাইতো, আমার ওখানেই থাকতে চাইতো। পরে 1 বছর যাওয়ার পরে কর্তৃপক্ষই চিন্তা করলো যে ওরা আমার সাথে আর আমি ওদের সাথে ভালো থাকি। ওটা চিন্তা করে কর্তৃপক্ষই আবার আমাকে 1 বছর, 19 সালের নভেম্বরে আমি বদলি হয়ে দিবাকালীনে গেলাম, আবার 20 সালের নভেম্বরে আমি আবার ছোট মানুষ নিবাসে জয়েন করলাম। এই 26 সাল পর্যন্ত, 26 সাল চলতেছে আমি আছি। সবশেষ আমরা মনে হয় শেষ করতে পারি আজকের মতো এই হার স্টোরি পডকাস্ট। তারপরও আপনার যদি শেষ কিছু বলার থাকে, তারপরে আমরা শেষ করব। জি, আজকের এই আলোচনায় আমি একটা কথাই সবার উদ্দেশ্যে বলতে চাই, সকলের উদ্দেশ্যে, যে আমাদের এই ছোটমণি নিবাসে শিশুসহ সকল পরিত্যক্ত শিশু যারা পরিবার থেকে যে কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে পড়ছে, সেই শিশুদের জন্য যে আমরা যেখানে থেকে আছি সবাই যেন সহমর্মী হই, তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিই। কিছুদিন আগে ধরেন আমার একটা শিশু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো, আমি দৌড়ে, মানে এমন তাৎক্ষণিকভাবে হঠাৎ করে, যে হাম পক্স এসবের কারণে
তা আমি তাকে নিয়ে ঢাকা মেডিকেলে দৌড়ালাম, দৌড়াতে দৌড়াতে আমি ঢাকা মেডিকেলে গেলাম। কিন্তু আমি যেটা চাচ্ছিলাম যে আমি অসুস্থ একটা শিশু অসুস্থ হয়ে পড়ছে, তাকে নিয়ে যাচ্ছি, মানে হোমে হবে না দেখে, কিন্তু ঢাকা মেডিকেলের তরফ থেকে ওখানে যারা কাজ করে তাদের থেকে যে সহযোগিতা দরকার আমি কিন্তু সেটা দেখি নাই। কারণ দেখছি যে এমার্জেন্সি যেখানে আমি শিশু নেব যে রুমটার মধ্যে, সেখানে হচ্ছে যে তখন ড্রিল করা হচ্ছে এবং ড্রিল থেকে ইটের ধুলাগুলো এসে একেবারে লাল হয়ে গেছে, ফলে ওখানে ঢুকাই যাচ্ছে না। তো আমি খুব কাকুতি মিনতি করছি আমার সাথে আমার সহকর্মী আমাদের সেই সোনামণিকে কোলে নিয়ে। তো এর মধ্যেই আমার মানে ইয়েটা দেখে, আমি বারবার বলা দেখে বা হ্যাঁ এটা বলা দেখে একটু বিরক্তও হলো। আমি অনুনয় করলাম যে দেখেন এই অবস্থা, আসলে আমাদের কি করার আছে আপনি একটু দেখেন। তারপরে তারা শোয়ালো, দেখলো, বললাম। তখন আবার অনেক পরে তারা গেল একটা ইসিজির জন্য। তো ইসিজিটা করালেন, তারপরে আমাকে বললেন যে না বাচ্চা আপনি আনতে আনতেই ওই মুহূর্তে আমার ডিডি স্যার এসেছিলেন বাচ্চারা অসুস্থ শুনে, উপপরিচালক মহোদয়। আমি ওনাকে রেখেই বলছি যে স্যার বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে, আপনি একটু গাড়িটা দেন, আমি বাচ্চাকে নিয়ে যাই হাসপাতালে। তো হ্যাঁ উনি বলছেন যে রাস্তায় মারা গেছেন, হতে পারে। তারপরে যে প্রক্রিয়াগুলো অনেক লেন্দি প্রক্রিয়া, একজন চেয়ার থেকে উঠে যায়, একজন চেয়ারে আসে, একজন বসে, সেই শেষ পর্যন্ত আমার ঢাকা মেডিকেল মর্গেই তাকে রেখে আসতে হলো। এবং পরবর্তীতে আমরা পরের দিন সেই আমার ডিজি স্যার সহ মহাপরিচালক মহোদয় সহ সকলে গিয়ে আঞ্জুমান মফিদুলের সহযোগিতা নিয়ে সেই লাশ মোহাম্মদপুর কবরস্থানে দাফন করি। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রাখি, আমাদের জন্য দোয়া রাখবেন, এই শিশুদের জন্য দোয়া রাখবেন, আল্লাহ যেন ওদেরকে সবসময় হেফাজত করে। একটা লম্বা জার্নি, বেশ অনেক কিছু জানতে পারলাম এবং বাচ্চাদের আসলে নিজে গর্ভধারণ না করেও কিভাবে মা হয়ে ওঠা যায় সেই গল্পটাও কিন্তু সব কিছু আপনার থেকে জানতে পারলাম। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আলাপকে সময় দেওয়ার জন্য। অনেক বেশি ভালো থাকুন। আমাদেরও একই প্রত্যাশা যে এই বাচ্চাগুলো ভালো থাকুক, যাই হয়ে যাক না কেন। দর্শক দেখছিলেন হার স্টোরি, সঙ্গে ছিলাম আমি রুকাইয়া জহির এবং আমার সঙ্গে আজকে মা ছিলেন একজন যিনি আসলে গর্ভধারণ না করেও ৩০০-র বেশি বাচ্চার মা, জুবিলি বেগম রানু। তিনি আছেন ছোটমণি নিবাসে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো অতিথি নিয়ে। সেই অবধি সবাই ফলো করুন আলাপের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো।